হয়ে আছে, হৃদয় যেন নাচানাচি শুরু করে দিয়েছে। ছোট্ট বুকের কোঠরে এই বুঝে সেটা বেরিয়ে আসে। সেই সাথে মেঘের নিঃশ্বাসও বেড়ে গিয়েছে। মেঘ নড়ে মাথার নিচে নামাবে সেইটাও করতে পারছে না, কেননা মাহির পেছন থেকে হাত দিয়ে কোমর ধরে রেখেছে। বাধ্য হয়ে মেঘ চুপচাপ বসে আছে। তবে মেঘ কেমন ঘোরের মধ্যে রয়েছে। চোখ বড় বড় করে মেঘ মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিনের নিঃশ্বাস মেঘের উরুতে পড়ায় মেঘের সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। মেঘের অশান্ত মন শান্ত হতে শুরু করেছে তার শ্যামবর্ণের শখের পুরুষকে কাছে পেয়ে। মেঘের চোখ ছলছল করছে, মনে মনে বলে, মাহিন ভাই, আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? হয়তো প্রকাশ করেননি আপনি, কিন্তু আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। তা না হলে আপনি কেন আমাকে এত আগলে রাখেন? কেন আমাকে নিয়ে ভয় পান? কেন কোনো ছেলের সাথে আমাকে সহ্য করতে পারেন না? নিলয়ও তো ভাইয়া, সে তো এসব করে না। আর আপনি এত কেয়ার, এত কিছু আড়াল কেন করেন? আমিও দেখব কতদিন আপনি আমার থেকে পালিয়ে বেড়ান। আপনার মুখে থেকে আমি আমার মনের কথা বলিয়েই ছাড়ব। তবেই আমার নাম মেঘ। কিন্তু আজ যে আপনার এই অবস্থা, আমার সহ্য হচ্ছে না। আপনি সুস্থ হয়ে যান না, আমাকে মারুন, আমাকে কষ্ট দিন, সব সহ্য করে নিব, কিন্তু আপনি সুস্থ হয়ে যান। মেঘ কথাগুলো মনে মনে ভাবতেই কয়েক ফোঁটা পানি পরে গাল বেয়ে মাহিনের মুখে পড়ে। হঠাৎ মুখে পানি পড়ায় মাহিন একটু নড়ে ওঠে। মেঘ একটু ভয় পেয়ে যায়। তবে চেয়ে দেখে মাহিন ঘুম থেকে ওঠেনি দেখে মেঘ যেন হাঁপ ছেড়ে বাজে। রাত 8টা বাজে। মেঘের 2 চোখের পাতা একবারের জন্য এক করতে পারেনি। মাহিনের মাথা যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। তবে মাহিন চোখ খুলতেই বড় ধরনের একটা শক খায়। মাহিন কখন মেঘের এত কাছে চলে এসেছে মাহিন একটুও বোঝেনি। মাহিন মাথা সরিয়ে নিতে লাগলেই মেঘ ধমক দিয়ে বলে, খবরদার, যদি মাথা সরান তো আমিও আপনার মাথা আবার ফাটিয়ে দিব। চুপচাপ ঘুমান। হয়েছে তোর, আর এত রাগ দেখানো লাগবে না। আমাকে এক গ্লাস পানি দে। কিন্তু তোদের সাহস দেখে অবাক আমি। সাহসের কি হলো এখানে? এভাবে একটা ছেলের রুমে তোরা 2টা মেয়ে, এই জন্যই বললাম। আর শোন, এসব বাদ দে, আমার জন্য খাবার নিয়ে আয় একটু। আর একটু আপুকে ডেকে আনতো যা। মেঘ দ্রুত চলে যায় খাবার আনতে আর তাসনিয়া আপুকে ডাকতে। কিছুক্ষণ পর ফিরে আসে হাতে খাবার আর আপু সাথে। তাসনিয়া এসে বলে, মাহিন এখন কেমন লাগছে? হ্যাঁ আপু, একটু ভালো লাগছে। তবে তোমার সাথে কিছু কথা রয়েছে জরুরি। আচ্ছা, সব শুনবো। আগে খেয়ে ওষুধ খেয়ে নে, তুই তারপর সব শুনবো। সেটার জন্য আমি অপেক্ষা করছি অনেক। তুই আগে খেয়ে নে তো। মাহিন খেয়ে ওষুধ খেয়ে নেয়। তারপর তাসনিয়া আপুর উদ্দেশ্য করে বলে, আমার এই অবস্থা কেন হয়েছে জানো আপু? তাহলে শুনো। আমি কাজ সেরে মেহগনি বাগান দিয়ে আসার পথে বাগানের ভিতরে কিছু ছেলে বলছিল তার মধ্যে কে যেন তোমায় পছন্দ করে নাকি সে আজ তোমাকে তুলে নিয়ে তোমার ক্ষতি করবে। তো আমি শুনে ওদের সাথে হাতাহাতি লেগে যায়। এক পর্যায়ে কয়েকটাকে মারলেও একজন এসে আমার মাথার পিছনে বাড়ি মেরে দৌড় দেয়। আর তখনই আমি টের পাই আমার মাথা ফেটে গেছে। পরে কোনো রকম বাগানটা পারি করার চেষ্টা করি, কারণ আমি জানতাম বাগান না পারি হলে তোমরা কেউ আর খুঁজে পেতে না আমাকে। যাই হোক, কাল বিয়ে হওয়ার আগে অবধি তুমি একা কোথাও যেও না। যদিও চিন্তা করো না, ওদের ব্যবস্থা করার মতো কাজ আমি করে দিয়েছি। আর শুনো, পারলে এটাকে এখানে ঘুমাতে বলো। আমি বের হচ্ছি, আমি অন্য রুমে যাচ্ছি, চলো। মেঘ ঘুমাতে না চাইলেও মাহিনের জোরাজুরিতে আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ শুয়ে পড়ে। মাহিন ও তাসনিয়ার সাথে বের হয়ে যায়। সকাল হয়ে গিয়েছে। সবাই যখন জানে মাহিন কিছুটা সুস্থ আছে, এখন সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আকাশ আর জিনি একসাথে বসে আছে। জিনিয়া মাহিনের সাথে একটু আগে কথা বলে এসে আকাশের পাশে বসেছে। আকাশ বলে ওঠে, শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল, তবে উল্টোপাল্টা যেন কিছু না হয়। আমি মেঘকে প্রপোজ করব, আর তুই মাহিন ভাইকে। তবে সেটা আজ না, বউ ভাতের দিন। যেহেতু ভাইয়া কনের পক্ষ থেকে থাকবে, সেহেতু এই কাজটা বউ ভাতের দিন করতে হবে। এই একদিনের মধ্যে করতে হবে যতটা সম্ভব। তুই মাহিন ভাইয়ের কাছে চলে আসবি, ঠিক আমিও মেঘের খুব কাছে চলে আসব। তার আগে মাহিন ভাইয়ের মোবাইল দিয়ে আসি, দাঁড়া। তুই মাহিনের মোবাইল কোথায় পেলি? ভাইয়া বলল কাল নাকি মেহগুনি বাগানে পড়ে গিয়েছিল, তাই সকালবেলা আমাকে পাঠিয়েছিল, খুঁজে পাই কিনা তাই নিয়ে আসলাম। জিনিয়া মোবাইল হাতে নিয়ে চেষ্টা করে লক খোলার, কিন্তু পারে না। পরে আকাশকে ফোন দিয়ে দেয়। আকাশ গিয়ে মাহিনকে মোবাইল দিয়ে দেয়। মাহিন মোবাইল হাতে নিয়ে একটু বাইরে আসতেই রাব্বি হলে আসে। মাহিনকে দেখে বলে, শোন, তুই নিজের রাগকে একটু কন্ট্রোল কর। দেখলি তো নিজের কি হয়ে গেল। যদি না রেগে একা একা কিছু না করে আমাদের জানাতি, তাহলে
আজ এই অবস্থা হতো না। একবার ভাব, আঙ্কেল দেখলে কি হতে পারে। প্লিজ ভাই, নেক্সট ডে এমন কিছু করার আগে একটু জানাস। তুই একাই পারিস, সেটা আমরা জানি, কিন্তু বিপদে তো হতেই পারে, তাই না? আর হ্যাঁ, রাগ একটু কম কর প্লিজ। রাইসা বলেছে মেঘ নাকি তোর প্রতি অনেকটা দুর্বলতা কাটিয়ে উঠেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, যাই করিস এমন কিছু করিস না যেন মেঘকে তুই হারিয়ে ফেলিস। আর শোন, কিছু হলে জানাস, কেমন? সাবধানে থাকিস। একটু পর একবারে আসবো। রাব্বি চলে যায়। মাহিন কাজ করতে গেলে তাসনিয়ার আব্বু আম্মু রাগ করে বসে রাখে। মাহিন জোর করেও উঠতে পারে না। এর মধ্যেই জিনিয়া এসে মাহিনের সাথে শরীরের অবস্থা জেনে গিয়েছে। একটু পর খাবার সময় আসলে মাহিনকে খাবারের জন্য ডাকে। মাহিন মেঘকে ওঠানোর জন্য যায়, কেননা ওদেরকে আবারও বাড়িতে ফিরতে হবে। মাহিনকে কয়েকবার ফোন করেছে ও বাড়ি থেকে। মাহিন মেঘ আর সাবিয়াকে ডাকতে যায়। মেঘ আর সাবিয়া দুজনে উঠে গিয়েছে, তবে সাবিয়া বিছানায় বসে আছে। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আর ভাবছে আজ তার মনের কথাগুলো তার শ্যামবর্ণের শখের পুরুষকে জানাবে। এসব ভাবতেই মেঘের মনের ভেতর বসন্তের হাওয়া বইছে। কক্ষে মুখে ফুটে উঠছে উজ্জ্বলতা, তার সাথে যুক্ত হয়েছে লাজুক ভাব, যার জন্য মেঘের গাল দুটো লাল হয়ে গিয়েছে। মাহিন ওদের দুজনকে ডাকার জন্য রুমে ঢুকতেই মেঘ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। মাহিন ভাইকে দেখে মেঘের ঠোঁটের কোণে একটি হাসির ঝলক ফুটে ওঠে, তবে সেটা মুহূর্তেই গায়েব হয়ে যায়। সাভিয়া মাহিনকে দেখে কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। মেঘের হাত থেকে চিরুনি ঠাস করে পড়ে যায়। এভাবে হঠাৎ জড়িয়ে ধরায় মাহিনও যেন থ হয়ে যায়। সাভিয়ার কাণ্ড দেখে মেঘ আর এক মুহূর্তও রুমে না থেকে হন নিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে পড়ে। মেঘ কখনো ভাবেনি এত দূর হয়ে যাবে, অথচ মেঘ আজকেও ভেবেছিল মনের কথাগুলো সে জানাবে। মাহিন সাবিয়াকে ছাড়িয়ে দিয়ে রেগে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই এটা কেন করলি সাবিহা? আমি তোমাকে ভালোবাসি মাহিন। ভালোবাসলেই কি জড়িয়ে ধরতে হবে? আর আমি তো তোকে ভালোবাসি না। কতবার বলবো তোকে, বলো? জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর সব সময় বাসবো। তোমার জন্য সব করতে পারবো। আর এটা করার কারণ, কাল তোমাকে ওভাবে দেখার পর আমার শুধু মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো, যার জন্য সকালে তোমাকে সুস্থ দেখে নিজেকে আটকাতে পারিনি। মাহিন আর কিছু না বলে বাইরে চলে যায়। মেঘ দ্রুত খেয়ে বাকিদের সাথে বেরিয়ে পড়েছে নানু বাড়ির উদ্দেশ্যে। মাহিন একপাশে দাঁড়িয়ে আছে। পেছন থেকে রাব্বি মাহিনের কাঁধে হাত রাখে। মাহিন পেছনে তাকিয়ে দেখে রাব্বি দাঁড়িয়ে। মাহিন বলে ওঠে, আমি আর পারছি না দোস্ত, বিশ্বাস কর, এত নিতে পারছি না আমি। তার উপর মেঘের এমন আচরণ, না পারছি ওর থেকে দূরে থাকতে, না পারছি ওকে কাছে টেনে নিতে। তাহলে বিয়ে করে নিলেই তো পারিস নাকি? ওটাই তো সমস্যা, যার কারণে ওকে কাছে টেনে না নিতে পেরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। কেন, সমস্যা কোথায়? বাড়ি বলে সবাই রাজি হয়ে যাবে, আর না হলে আমরা তো আছি। তারপর আবার তোর কি সমস্যা? আমি একজনকে কথা দিয়েছি, যার কারণে মেঘের সাথে আমার বিয়ে সম্ভব না। হোয়াট হোয়াট দ্য ফুসকা, এটা তুই কি বলিস মাহিন? মাহিন কথা না বলে বুঝিয়ে দেয় এটাই সত্যি। রাব্বি মাথায় হাত দিয়ে বসে পড়ে। মাহিন সিগারেট খায়, এটা রাব্বি জানে। মাহিন রাব্বির থেকে সিগারেট নিয়ে ধরিয়ে খাওয়া শুরু করলেই রাব্বি হাসতে শুরু করে। মাহিন রাব্বির হাসা দেখে কপাল ভাঁজ করে ভ্রুযুগল নাকের ডগায় টেনে এনে বলে, কি রে, এই সময় হাসিস কেন? এই প্রেমিক পুরুষের হাতে সিগারেট দেখে তার নায়িকা তার সাথে 10 বছর কথা বলে না, অথচ সেই মানুষটা এখন প্রতিদিন নিয়ম করে খায়। এটা যদি তার নায়িকা দেখে, আমি শিওর তার নায়িকা বেঁচে থাকতে আর তার সাথে কথা বলবে না। আমার থেকে ওকে দূরে সরাবো এখন থেকে, যেন পরে আমাকে না পাওয়া সহ্য করে নিতে পারে। ভাই, মজনু এত করে দেখবা তোমার লাইলি আর একজনের হয়ে গেছে, বুঝছো? কেননা মেয়েরা সব সহ্য করতে পারে, বাট প্রিয় মানুষের অবহেলা কখনোই না। আমার সাথে একদিন হলেও তুই বুঝবি। মাহিন রেগে সিগারেটে হাতের মধ্যে চেপে ধরে। রাব্বি আটকাতে কেউ পারে না। রেগে চোখ লাল করে বলে, এটা কখনোই হতে দিব না আমি। না হয় মেঘ আমার হবে, না হয় মেঘ কারণ না। শোন, এতে তোর মনে তোর সম্পর্কে সারা জীবনের জন্য হিংসা, রাগ, অভিমান থেকে যাবে যে তুই তোর জন্য ওর জীবন সুন্দর হতে দিসনি। তার সে বরং না হয় ওকে আপন করে, না হয় ওকে ভুলে যা। মাহিন আরো রেগে গিয়ে রাব্বির কলার চেপে ধরলেও শান্ত হয়ে যায়। রাব্বির সাথে কিছু কথা বলে কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাসনিয়া এসে বারবার বারণ করা সত্ত্বেও মাহিন যে সেটা শোনার মানুষ না, এটা সে জানে।
মাহিন খুব ধীরে ধীরে মাথার ব্যান্ডেজ খুলে ফেলে। জিনিয়া এসে বলে, এ কি, আপনি ব্যান্ডেজ খুললেন কেন? এই ব্যান্ডেজ দেখলে দাদি অনেক টেনশন করবে। জিনিয়া দৌড়ে তাসনিয়াকে ডেকে আনে। তাসনিয়া এসে রাগ দেখিয়ে বলে, তুই কি কারো কথা শুনবি না মাহিন? জানিস এটা খুলে রাখলে কতটা ক্ষতি হতে পারতো তোর মাথায়? একটু ফাটলেও, এটা একটু সমস্যা হলেও কিন্তু অনেক রক্তক্ষরণ হবে। আপু চিন্তা কইরো না, আগে তোমার বিয়েটা হয়ে যাক। আমি চাই না কোনো ঝামেলা এখন হোক, প্লিজ। তাসনিয়া মাহিনের সাথে পারবে না দেখে আর কোনো কথা বাড়ায় না। মাহিনও নিজের কাজ করতে থাকে রাব্বির সাথে। জিনিয়া পাশে বসে এক নয়নে মাহিনকে দেখছে আর মুগ্ধ হচ্ছে। মেঘ মন খারাপ করে বসে আছে। বৃষ্টি এসে মেঘকে জিজ্ঞেস করে মন খারাপ নাকি। মেঘ কোনো উত্তর দেয় না। মেঘের ভেতর ফেটে যেন কান্না আসছে, কিন্তু কান্না করতে পারছে না। একটু আগেও নীলা এসে তার বোনকে দেখে বলে গেছে সবাই সাজবে, মেঘও যেন নিজের ইচ্ছে মতো সাজে। কিন্তু মেঘের যেন সবকিছু ফিকে লাগছে, দম আটকে আছে, বুকের ভেতর তোলপাড় সেই সকাল থেকে, যা থামেনি মেঘের। হৃদয়ে রক্তক্ষরণ যেন ক্রমেই বেড়ে যাচ্ছে। মেঘ বৃষ্টিকে জড়িয়ে ধরে কান্না করে দেয় নিঃশব্দে। মেঘ ফুপিয়ে কাঁদছে, কিন্তু সুন্দর করতে পারছে না। মেয়েদের প্রিয় মানুষের পাশে একটা ফুলকেও সহ্য হয় না, আর এখানে তো একটা মেয়ে তার শ্যামবর্ণের শখের পুরুষকে সোজা জড়িয়ে ধরেছে। তারপর মাহিন ভাই কোনো রিয়াক্টও করেনি। এতেই মেঘের কাছে পরিষ্কার সেদিন রাতে মাহিন যা যা বলেছিল মেঘকে সব সত্যি। মেঘ নিজেকে বোঝাতে পারছে না এতটা কষ্ট মেঘের হচ্ছে। কাঁদতে কাঁদতে বৃষ্টিকে বলে, আমার সব স্বপ্ন শেষ বৃষ্টি, আমার ভালোবাসা মিথ্যা। মাহিন ভাই আমাকে নয়, সাবিয়া আপুকে ভালোবাসে বৃষ্টি। আমি এতদিন তাকে ভালোবেসে মরিচিকার পিছনে ছুটেছি। বৃষ্টি মেঘকে কি বলে বোঝাবে সেটা বৃষ্টির জানা নেই, কেননা বৃষ্টি ছোট তবে কিছুটা বোঝে। এসব যে একটা মানুষ আঘাত পেলে কতটা কষ্ট পেতে পারে। বৃষ্টি মেঘকে শান্ত করে কিছু একটা বলে। মেঘ চোখ মুছে নিজেকে শান্ত করে বৃষ্টিকে বলে, ঠিক বলেছিস। এবার মাহিন চৌধুরী দেখবে এই মেঘ কি করতে পারে। একটু পর বরযাত্রী হয়ে সবাই আসে, যে যার মতো রেডি হওয়ায় ব্যস্ত। নীলাই মাহিনের অবস্থা জানে, তবে মাহিন বারণ করেছে জন্য নীলাইও কাউকে জানায়নি, আর ও বাড়ি আগে যায়নি। মেঘ প্রথমে সাজবে না ভাবলেও এখন ইচ্ছে করে সুন্দর করে সাজে। আকাশি কালারের একটা শাড়ি পরে, তার সাথে ম্যাচিং করে সবকিছু পরেছে। ঠোঁটে আজ একটু হালকা গোলাপির এমন লিপস্টিক গাঢ় করে নিয়েছে, চোখেও গাঢ় করে কাজল দিয়েছে। কোমর অব্দি চুল মেঘের সব চুল ছেড়ে দিয়েছে, একপাশে একটা ছোট বেলি ফুলের মালা আটকিয়েছে। কানে দাদির দেওয়া সোনার কানের দুল আর হাতে ব্রেসলেট পরেছে। মুখে সামান্য মেকআপ করেছে। দুধে আলতা গায়ের রং, আজ যেন এই সাজে অপ্সরার মতো লাগছে। মেঘ তৈরি হয়ে বেরোতেই সাজেদা বেগম কাছে এসে মুখে হাসি রেখে চোখের কাজল থেকে একটু কালি নিয়ে মেঘের কপালে ছোট্ট করে দিয়ে বলে, আমার দাদু ভাইকে তো আজ সুন্দর লাগছে, কারণ নজর যেন আমার দাদু ভাইয়ের উপর না লাগে। দাদির কথা শুনে মেঘ কিছুটা লজ্জা পেয়ে যায়। লজ্জায় গাল দুটো লাল হতে শুরু করেছে। বৃষ্টি পাশ থেকে মেঘকে দেখে প্রশংসা করে, এমনকি ওখানে যারা আছে সবাই কম বেশি মেঘের প্রশংসা করে যাচ্ছিল। এরপর সবাই গাড়িতে উঠে পড়ে একে একে। মেঘ, বৃষ্টি, বর্ষা, সাদিয়া, সাকিব একসাথে বসেছে। ওদের সামনে নীলয় বসে আছে। সাবিয়া অন্য গাড়িতে বসেছে। তাসনিয়াকে সাজানো হচ্ছে। মাহির মাথা ফাটানো অবস্থা নিয়েই সব দিকটা খেয়াল রাখছে। তাসনিয়ার বাবা মা একদিকে খুব টেনশন করছে, অন্যদিকে তারা খুব খুশি। মাহিন তাদের ছেলে থেকেও বেশি করছে, তবে তারা ভয়ে আছে, কেননা মাহিনের শরীর থেকে ভালো পরিমাণের রক্ত বের হয়ে গেছে, যার জন্য ডাক্তার রেস্ট নিতে বলেছে। তবে মাহিন সেগুলোর কিছুই শোনেনি, মানেনি। মাহিন বসে আছে কালকে জামা কাপড়ে এখনো গায়ে, যেটাতে রক্ত লেগে আছে, কিন্তু বদলানোর সময় পায়নি মাহিন। মাহিন কোনো রকম গিয়ে গোসল সেরে একটা আকাশি কালারের শার্ট কনুই অব্দি হাতা ভাঁজ করে নেয় আর একটা কালো প্যান্ট পরে নেয়। জিনিয়া সুন্দর করে সেজে মাহিনের সামনে ঘুরঘুর করছে আর মিটিমিটি হাসছে। মাহিন পাত্তা না দেওয়ায় জিনিয়া মন খারাপ করে তার আপুর কাছে গিয়ে বসে। আয়মান অনেকবার কল দিয়েছে তাসনিয়াকে এক পলক দেখার জন্য, কিন্তু মাহিনের সোজা বারণ, বিয়ে করে তারপর একেবারে দেখবে। আয়মান বাধ্য হয়ে মেনে নিয়ে আর কল দেয়নি, কেননা সেও জানে মাহিন যা বলবে তাই। মূলত চৌধুরী বাড়ির বড় ছেলের একমাত্র বড় ছেলে, যার কারণে মাহিন কথা দাদির মাথায় করে রাখে। এই জন্য কম বেশি সবাই মাহিনকে খুব ভালোবাসে, জন্য সব শোনে। জিনিয়ার মন খারাপ দেখে তাসনিয়া বলে ওঠে, কি রে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? জিনিয়া এতদিন তার আপুকে বলেনি এটা যে সে মাহিনকে পছন্দ করে, তবে আজ জিনিয়া সাহস করে ভয়ে ভয়ে বলে, আপু, আমি মাহিনকে পছন্দ করি। ভুলেও এই কথা যেন আমি আর না শুনি।
কেন আপু, এটা কেন বলছো? শোন মাহিন, মেঘকে ভালোবাসে আর ওকে ছাড়া মাহিন আর কাউকেই ভালোবাসবে না। মেঘকে মাহিন পাক বা না পাক, মাহিনের অস্তিত্বে জুড়ে শুধু মেঘ আছে। আর হ্যাঁ, ভুলেও একটা মেঘ যেন না জানে আমি তোকে বলেছি সাবধান করার জন্য কাউকে বলতে না। এরপর যদি এটা বলিস তো আমার চোখে খারাপ আর কেউ হবে না, মাথায় রাখিস। আর মাহিনকে মাথা থেকে জেরে ফেল, নয়তো খুব কষ্ট পাবি। ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দে। এরপর ও যদি আমার অগোচরে মাহিনের পিছে ঘুরিস তো আমি না মাহিনের হাতেই তুই মার খেতে পারিস। জিনিয়া আর কোনো কথা বাড়ায় না, তবে জিনিয়া মনে মনে ভাবে আকাশকে তার পালন করতে হবে। বিকেলে মাহিন আর রাব্বি বসে গল্প করছে, সাথে আকাশও যোগ দিয়েছে। আকাশ ওদের থেকে একটু ছোট, ওরা অপেক্ষা করছে একটু পর বড়ের গাড়ি ঢুকবে। রাব্বি বলে ওঠে, তোমার নাম তাহলে আকাশ? তো কাউকে পছন্দ করো নাকি? বলতে পারো বড় ভাইদের দেখা গেল ফিউচারে হেল্প পেয়ে গেলে। পছন্দ তো আছেই ভাইয়া, তবে সেটা এক পক্ষ। প্রথম যেদিন তার দিকে তাকালাম, হরিণী দুটা চোখের মায়া ডুবে গেলাম। তারপর যখন তার গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁটের হাসি দেখলাম, পুরো পাগল হয়ে গেলাম। ভাই আর বললো না, শেষে আমার গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে তার প্রেমে পড়ে যাব। রাব্বির কথা শুনে ওরা তিনজন একসাথে হেসে ফেলে। এর মধ্যে গাড়ি চলে এসেছে, সবাই কেটে যায়। নিলয় আগে ভেতরে ঢুকে মাহিনের কাছে চলে এসেছে। মাহিনের মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। নিলয়ের মুখে এতক্ষণ হাসি থাকলেও মাহিনকে দেখে সবাসই গায়েব হয়ে গিয়েছে। নিলয় দ্রুত এসে মাহিনের মাথা দেখে চোখ বড় বড় করে বলে, ভাইয়া তোমার এত দূর অবস্থা হয়ে গিয়েছে আর তুমি আমাকে বলছো শুধু সামান্য হাতাহাতি হয়েছে? তুমি এক্ষুনি আমার সাথে চলো। নিলয় মাহিনের হাত ধরে টেনে নিয়ে যাবে, এমন সময় মাহিন হাত ছাড়িয়ে বলে ওঠে, পাগলামো করিস না, এই বিয়েটা আগে হয়ে যেতে দে, তারপর। এখন তোরা সব সামলাবি, আমি কিছুক্ষণ থাকবো না, আমার একটা কাজ আছে। কারো লাগলে আমাকে কল দিতে বলিস, আমি কিন্তু বিয়ের সময় চলে আসবো, ম্যানেজ করে নিস। মাহিন চলে যায়। বাড়ির ভেতরে সব ঢুকতে শুরু করেছে। মেঘকে দেখে অনেকেই হা করে আছে, তার মধ্যে আকাশও একজন। মেঘ ঘরে গিয়ে তাসনিয়া আপুকে দেখে বাইরে এসে বসে আছে। আকাশ পাশে গিয়ে মেঘকে দেখে প্রশংসা করে। মেঘ ধন্যবাদ জানায়, সাথে কিছুটা লজ্জাও পায়। দুজনে হেসে হেসে অনেক কথা বলে। তবে মেঘ একবারের জন্য মাহিন ভাইকে পায়নি। বিয়ের সময় হয়ে এসেছে, কাজে বিয়ে পড়াবে, কিন্তু সবাই মাহিনকে খুঁজছে। মঞ্জুর চৌধুরী রেগে হুঙ্কার ছড়ে কোথায় গিয়ে প্রেম করছে কে জানে। অমনি তাকিয়ে দেখে সাদিয়া আর সাবিয়া গল্প করতে করতে আসছে। মেঘ ওদের থেকে শুনে জানতে পারে মাহিনের সাথে দেখা হয়নি। এবার মেঘেরও টেনশন বেড়ে যায়, কেননা কালকে ওই অবস্থায় দেখেছে মেঘ। এমন সময় মাহিন ভেতরে এসে আইমান আর তাসনিয়ার কাছে এসে তাদের বিয়ের গিফট দেয়। মূলত তাদের প্রথম দেখা থেকে শুরু করে সবকিছু স্মৃতি একটা অ্যালবাম করা, আর একটা এলিগেন্ট চারপাশে রিং করে মাঝখানে দুইটা পুতুল দেওয়া, যেগুলো হুবহু একটা আইমান আরেকটা তাসনিয়ার মতো। আইমান তাসনিয়াকে প্রপোজ করেছে এমন করে, সাথে অনেক কিছু, যা দেখে তাসনিয়া খুব খুশি হয়, সাথে বাকিরাও অনেক অবাক হয়। এটা আইমান আর মাহিন প্ল্যান করেছে। মেঘ থ হয়ে দেখছে সব, তবে মঞ্জুর চৌধুরীর এখনো রেগে কোনো মতে ঠিক আছে জানাই। অবশেষে বিয়ে শেষ হয়, সবাই খুব খুশি, তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। মাহিন এখনো মেঘের দিকে তাকায়নি। বর আর বউ বসে আছে পাশে, সবাই বসে বা দাঁড়িয়ে ছবি তুলছে। মাহিন নিজের ফোন দিয়ে সেলফি তুলতে যায়। একপাশে রাব্বি, নিলয় আর মেঘ আছে। মাহিন এর ফোনের হঠাৎ মাইজার নাম ফোন আসে। অমনি মাহিন একটু দূরে যায় কথা বলার জন্যে। মেঘ ভেবে নেয় এটা সাবিহা করেছে, কিন্তু সাবিহার দিকে তাকিয়ে দেখে গল্প করছে। মেঘ চিন্তায় পড়ে যায়, তাহলে এটা কে ছিল? মেঘ এসব ভাবছে আর মাহিন ঠাস করে পড়ে যায় মাটিতে। হঠাৎ কিছু একটা শব্দে সবাই সেদিকে তাকাতে দেখতে পায় মাহিন পড়ে গিয়েছে। সবাই যে যার মতো দৌড়ে মাহিনের কাছে যায়। মাহিনের মাথা থেকে রক্ত বের হচ্ছে। এরা থেকে সাজেদা বেগম মাহিন বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। মরিয়ম বেগম কান্না জুটে দিয়েছে। সবাই এবার এই অবস্থা কিভাবে হলো জানতে চায়। তখন বাধ্য হয়ে রাব্বি বলে দেয়, সাথে এটাও বলে দেয় এতক্ষণ কাউকে জানানো হয়নি এই বিয়ে তার জন্যে। আরিয়ান মাহিনের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে ভাবছে, একটা মানুষ তাদের বিয়ের জন্য এত কিছু সহ্য করছে। মেঘ যেন নিজেকে বিশ্বাস করতেও পারছে না। এত কিছু! মেঘের দুই চোখ ছলছল করছে। এই বুঝি সেখান থেকে বৃষ্টি নামে। বারবার মাহিনের হাত ধরে মাহিনকে ডাকছে। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে। মাহিনের মাথায় নতুন করে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, ইনি যে এখনো বেঁচে আছে এটা আপনাদের আলহামদুলিল্লাহ বলা দরকার। আপনাদের ভাষ্য মতে কালকে আমি বলে যাওয়ার পরেও যখন সারাদিন কাজ করেছে, তাও ব্যান্ডেজ খুলে, এতে করে একে তো শরীর অনেক দুর্বল, তার উপর মাথায় আঘাত পাওয়ায় মাথা যন্ত্রণা শুরু হয়েছে,
কিন্তু ইনি ইগনোর করায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আর শেষে আর কুলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে আজকে আবারও বলছি, আজকে রেস্টে রাখবেন। যদিও বিয়ে বাড়ি, কালকে ভারী কাজ যেন না করে এতেই হবে। সবাই আচ্ছা জানায়। এতক্ষণ এই সাজেদা বেগমের জ্ঞান ফিরেছে। সে বসে মাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাজেদা বেগমের পরিবারের প্রথম সন্তান হলো মাহিন, তাই সে যেন এখনো চোখের মণি। মেঘ পাশে বসে আছে। যেহেতু ডাক্তার কোনো চিন্তা করতে বারণ করে দিয়েছে, সবাই একটু স্বস্তি পেয়েছে। নিয়ম অনুযায়ী বড় বউ ওই বাড়িতে যেতে হবে। মাহিনের অসুস্থতার জন্য আইমান আর তাসনিয়া যেতে না চাইলেও বড়রা মিলে জোর করে যাওয়ার জন্য। যেহেতু বেশি দূর না, তাই ওরা রওনা হয়, সাথে কয়েকজন যায়। তবে মরিয়ম বেগম, সাজেদা বেগম, মেঘ আর কয়েকজন থেকে যায় মাহিনের জন্য। মাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার দাদি। পাশে মরিয়ম বেগম আর মেঘ বসে আছে। সাবিয়া বসে থাকতে চাইলেও সাজেদা বেগম পাঠিয়ে দিয়েছে। সাবিয়া আর মনিয়া একসাথে গিয়ে শুয়ে পড়ে। মেঘকে যেতে বললেও মেঘ এক পাও নড়ে না। মেঘ তার শ্যামবর্ণের শখের পুরুষের দিকে তাকাতে পারছে না। চেহারাটা কেমন মলিন হয়ে আছে, সেই সাথে ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের বুক আঁতকে ওঠে বারবার। এইভাবে আর সহ্য করতে পারছে না সে। তার উপর সকালের ঘটনা বারবার মেঘের চোখে ভাসছে। মেঘ মনে মনে ভেবে নেয় সে তাদের দুজনের মাঝখানে কাটা হয়ে থাকবে না। তবে এখন এই অবস্থায় মেঘের বুকে যেন কালবৈশাখী ঝড় বইছে। মেঘ চুপচাপ সবার সামনে মিথ্যে হাসির নাটক করে হাসছে। শেষ রাতের দিকে মেঘ ঘুমিয়ে পড়ে। মাহিন ধীরে ধীরে চোখ খুলতে থাকে। তাকিয়ে দেখে পাশে দাদি, ছোট আম্মু আর মেঘ পায়ের কাছে ঘুমিয়ে আছে। সাজেদা বেগম আর মরিয়া বেগমের চোখ লেগে গিয়েছিল, তবে মাহিনের নড়াচড়া দেখে দুজনের ঘুম ভেঙে যায়। সাজেদা বেগম বলে ওঠে, কেমন আছি এখন দাদু ভাই? মাহিন হেসে ঠিক আছে জানিয়ে দেয়। সাজেদা বেগম এবার যেন একটু স্বস্তি পায়। মরিয়ম বেগমও উঠে পড়েছে, তবে মাহিনকে একটু ভালোবাসা দেখে খুশি হয়ে খাবার আনতে যায়। ডক্টর বলে গিয়েছে ঘুম ভাঙলে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে। মাহিনও আর না করতে পারে না। মাহিন একবার আর চোখে মেঘের দিকে তাকায়। ঘুমন্ত অবস্থায় মেঘকে খুব সুন্দর লাগছে। সারাদিন পর গিয়ে মাহিন এবার তাকিয়ে দেখে তার অভিমানী বেলি ফুলকে, যার সুবাসে মাহিন নিজেও অস্তিত্বই হারিয়ে ফেলে। মেঘের সামনে মাহিন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই মেঘের সামনে বেশিক্ষণ থাকে না মাহিন। বাবা মাহিন, কাল একটু রেস্ট নিস দয়া করে। আর মেঘ দরকার হলে তোর সাথে রেখে যাব। তবুও প্লিজ বাবা কথা শুনিস। মাহিন আর কোনো উপায় না পেয়ে হ্যাঁ জানিয়ে দেয়। সকালে উঠে ও বাড়ির লোকজন সব চলে যায়, শুধু সাবিহা, মেঘ আর বৃষ্টি থেকে যায়। মেঘের শরীর জ্বলে সাবিহাকে দেখলে, অথচ মেঘের খালাতো বোন সাবিহা। তবে যখন সেই বোন মেঘের নিজের ব্যক্তিগত সম্পদে হাত দিয়েছে, তার উপর মাহিনকে জড়িয়ে ধরেছে, সব মিলিয়ে মেঘের মনে যেন আগুন জ্বলছে। তবে মেঘ এবার ডিসিশন নিয়েছে, মাহিনের প্রতি মেঘ আর দুর্বল থাকবে না। এই ব্যাপারে নীলিমার সাথেও কথা বলে দেখেছে মেঘ। নীলিমারও একই কথা। তবে নীলিমা শুধু বলেছে যে যাচাই বাছাই না করে কোনো কিছু না করতে। তবে মেঘ সেটা শোনার মেয়ে কোথায়? মেঘ সকাল থেকে আকাশের সাথে হেসে হেসে কথা বলছে। আকাশ মেঘ আর বৃষ্টিকে নিয়ে ঘুরতে গিয়েছে। কিছুটা কুয়াশা চারপাশে পড়তে শুরু করে দিয়েছে। আকাশ শহরে মানুষ হয়েছে, তাই গ্রামের পরিবেশের সাথে খুব একটা পরিচিত না সে। মেঘ এগুলোর সাথে পরিচিত হলেও আজকে ভালো লাগছে এগুলো দেখে। ঘাসের ওপর শিশির ভিজে আছে, হালকা কুয়াশা চারিদিকে। সরিষা খেতে সরিষার গাছ কিন্তু এখনো ফুল হয়নি। আকাশ বুদ্ধিমান সাজতে গিয়ে বলে, জানো মেহজাবিন, এগুলোর সরিষা গাছ, এগুলোর ফুল অনেক সুন্দর। মেঘ আর বৃষ্টি আকাশের কথায় হেসে একাকার। আকাশ বোকার মতো চেয়ে আছে। মেঘ আকাশকে বুঝিয়ে দেয় এসব সে চেনে। আকাশ তখন বোকার মতো মেঘের দিকে তাকিয়ে আছে। তবে আকাশ খেয়াল করে মেঘের বাঁকা ঠোঁটের হাসিতে আকাশের বুকের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। আকাশ মনে মনে বলে, মেহজাবিন, তোমার এই হাসি দেখার জন্য আমি একবার কেন 1000বার বোকা হয়ে যেতে পারি, শুধু তোমার জন্যে। মেঘ, আকাশ আর বৃষ্টি তিনজন মিলে কিছুক্ষণ ঘুরে ফিরে আসে। মেঘ আর বৃষ্টি একসাথে বসে আছে। বৃষ্টি হঠাৎ বলে ওঠে, আকাশ ভাইয়া দেখতে ফর্সা, তবে মাহিন ভাই সব দিক থেকেই যেন পারফেক্ট, কিন্তু আকাশ ভাইয়া চলে কোনো রকম। খবরদার এই খাটাস ব্যাটার হয়ে কথা বলবি না। ব্যাটা আস্ত একটা লুচ্চা, ইতর, বদমাস, বাঁদর, খচ্চর, হনুমান। অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করে বেড়ায়, আবার এক একবার তারা এক এক সাথে ঘুরে বেড়ায়। একবার একটা নাম সেভ করে অভিমানী বেলি ফুল, একটা নাম মাইজান, আবার জিনিয়া, সাবিয়া, আরও কত কি। ওনার কথা আমার সামনে আর কখনো বলবি না। মেঘ একভাবে কথাগুলো বলে যাচ্ছে। বৃষ্টি চোখ বড় বড় করে ভয়ে একবার মেঘ আপুকে দেখছে, একবার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখছে।
বৃষ্টির এমন ভাব করতে দেখে মেঘ বুঝে যায় পেছনে আর কেউ নয়, স্বয়ং মাহিন চৌধুরী দাঁড়িয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে ঢোক গেলে আজ মেঘ শেষ। তবে মেঘ আজকে নিজের মনের কথা না শুনে মস্তিষ্কের কথা শুনে মাহিনের মুখোমুখি হয়। মেঘ নিজেও জানে না এই সাহস তার আজ কোথা থেকে এসেছে, তবে এটা বুঝতে পারে জমে থাকা অভিমান আজ তাকে সামনে দাঁড় করিয়েছে। মাহিন নরমভাবেই বলে, আমি তোর কাছে এত খারাপ মেঘ? মাহিনের কথা যেন মেঘের হৃদয়ে গিয়ে লাগে। মেঘ ভেবেছিল এত কিছু শোনার পর নিশ্চিন্ত আজকে মেঘ মার খাবে, তবে তার উল্টোটা যখন হয় মেঘ হাঁ করে তাকিয়ে আছে মাহিন ভাইয়ের দিকে। মেঘ কল্পনাও করেনি এত কিছুর পর নরমভাবে জিজ্ঞেস করবে। মেঘের চুপ থাকা দেখে মাহিন আবারও বলে ওঠে, তোর কাছে যখন আমি এতই খারাপ তাহলে বলে দিস আমায় প্লিজ। আমি তোর ভাই হয়েও না হয় তোর থেকে দূরে সরে যাব। মাহিন চলে যায়। মেঘ মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেঘের কানে শুধু মাহিনের নরম কণ্ঠ ভেসে বেড়াচ্ছে। হার্টবিট অনেক বেড়ে গিয়েছে মেঘের। মেঘ যে কথা বলতে চেয়েছিল সেই কথাগুলোই তাকে তার মাহিন ভাই শুনিয়ে দিয়েছে। মেঘের বুকে যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। বৃষ্টি পাশ থেকে বলে ওঠে, এবার কি করবে আপু? তুই না বলেছিলি তুই গোয়েন্দা হয়ে আমাকে হেল্প করবি? কই তোর গোয়েন্দাগিরি বল। তবে মাহিন ভাই যতই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করুক না কেন, মেঘ কিছু ভোলেনি। বৃষ্টি আমিও কম না। আপনাকেও তো বুঝতে হবে মাহিন ভাই যে প্রিয় মানুষের থেকে পাওয়া অবহেলা কতটা কষ্টকর একটা মানুষের জন্য। ভেবেছিলাম নিজের মুখে আপনাকে মনের কথাগুলো জানাবো, কিন্তু না, যতদিন না আপনি নিজের মুখে বলবেন ততদিন এখন থেকে আমি আপনাকে কাঁদাবো। কি ভাবছেন শুধু মেয়েরা কাঁদবে? কখনোই সম্ভব না। আপনাকেও কাঁদতে হবে মাহিন চৌধুরী। কথাগুলো বলতে মেঘের চোখ ছলছল করছে। এই বুঝি সেই চোখ থেকে বৃষ্টি নামে। মেঘকে কথাগুলো বলতে দেখে বৃষ্টি বলে ওঠে, আচ্ছা আপু, যদি মাহিন ভাই সত্যি তোমাকে শুধু বোন হিসেবে ভালোবাসে? বৃষ্টির কথা শুনে মেঘ আটকে ওঠে। মেঘের নিঃশ্বাস আটকে যায়। বুকে হালকা ব্যথা অনুভব করে মেঘ। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি নিচে পড়ে। মেঘ চোখের পানি মুছে বলে, তাহলে আর কখনো মাহিন ভাইয়াকে ওই নজরে আর দেখব না। তবে এভাবে ঝুলে থাকতে আমার সহ্য হচ্ছে না রে বৃষ্টি। দুপুরের পর পরে সবাই এই বাড়ি থেকে বেরিয়ে পড়ে ছেলের বাড়ির উদ্দেশ্যে। তবে আজকে মেয়ে বাড়ি থেকে যাচ্ছে মেঘরা। মেঘ, বৃষ্টি, সাবিয়া একসাথে বসেছে। মাহিন গাড়ির সামনে বসেছে। মেঘ গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সাবিয়া মোবাইল নিয়ে ব্যস্ত। মেঘ জানালা দিয়ে তাকিয়ে ভাবছে, এমনও তো হতে পারতো আমার আর আপনার বিয়ে হলো, কিন্তু এমনটা কেন হলো না? মাহিন ভাই কতই না সুন্দর হতো বলেন, আপনি বর সেজে আমাকে নিতে আসতেন। যদিও একই বাড়ি, তারপরেও আমার ইচ্ছা আপনি দূর থেকে বর সেজে আসবেন আর আমি বউ সেজে আপনার জন্য বসে থাকবো। কিন্তু স্বপ্ন যে দেখতে নেই মাহিন ভাই, মেয়েদের সব স্বপ্ন পূরণ হয় না তো। সবাই পৌঁছে যায়। মেঘের নানা মাহিকে দেখে বুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ওখানে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যায়। একে অপরের মুখ চাওয়াচাই করছে, কেন মেঘের নানাকে এতগুলো বছরে কেউ কাঁদতে দেখেননি। ছোটবেলায় মাহিনের মায়ের থেকে শুনেছে তার নানা তার জন্মের আগেই মারা গিয়েছে। সেই থেকে ছোট্ট মাহিন তার নানার আদর পায়নি। তবে মেঘের নানা মাহিনকে ছোট থেকে খুব ভালোবাসতো। সবাই ভেবে নেয় এতগুলো বছর পর মাহিনকে দেখে নিজেকে আটকাতে পারেনি মেঘের নানা। মেঘের নানা বলে ওঠে, মাহিন, তোর মতো ছেলে হয় না নানু ভাই। আমার এখন তোকে দেখে খুব ভালো লাগছে। কথাগুলো মেঘের মাথার উপর দিয়ে যায়। আয়েশা চৌধুরী মাহিনের কাছে যায়। আয়েশা চৌধুরীর চোখে পানি, কিন্তু সেটা সবাই দেখতে পায় না। সবাই ওদেরকে রেখে ভেতরে চলে যায়। তবে মেঘের কেমন যেন লাগে ব্যাপারটা, কেননা পেছন ফিরে দেখে মেঘের নানা কথা বলছে মাহিন আর তার ফুপুর সাথে কোনো একটা বিষয় নিয়ে। মেঘ আর সেদিকে খেয়াল না করে ভেতরে চলে যায়। মাহিন বলে, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে নানা, একটু সময় দাও। আমি এই চৌধুরী পরিবারকে তাদের কৃতকর্মের মুখোমুখি দাঁড় করাবো। আয়েশা চৌধুরী এবার একটু শব্দ করে কেঁদে দেয়। মেঘের নানা বলে ওঠে, চিন্তা করিস না মা, তুইও আমার মেয়ের থেকে কম না। তোর প্রতিটা চোখের পানি হিসাবে চৌধুরী পরিবারকে দিতে হবে, আর সেটা মাহিনী করবে। ধৈর্য ধর। সবাই মিলে নতুন বর আর বউকে দেখছে। তাসনিয়া অনেক লজ্জা পাচ্ছে সবার কথায়। এরপর সবাই খাওয়া দাওয়া করে বসে আছে, যে যার মতো গল্প করছে। মেঘ বৃষ্টিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মাহিনের কাঁধে মাথা রেখে সাভিয়া বসে আছে। মেঘ পেছন থেকে দেখে চেনে, কেননা মাহিন মাথা ফাটাফাটি আর সাভিয়াকে সে একই ড্রেসে দেখেছিল। মেঘের বুকের ভেতর ব্যথা শুরু হয়ে যায়। মেঘ ভেবেছিল মাহিন ভাই তাকে ভালোবাসে, কিন্তু এবার মেঘের চোখে পরিষ্কার হয়ে যায় তার মাহিন সাভিয়াকে ভালোবাসে। মেঘের নিঃশ্বাস আটকে আসছে।
বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে মেঘের। কোনো রকম নিজেকে সামলে চলে যায় সেখান থেকে। মেঘ বসে আছে, ইচ্ছে করছে খুব কাঁদতে, কিন্তু সবার সামনে মুখে মিথ্যা হাসি নিয়ে বসে আছে। একটু পর ওই বাড়ি যাওয়া হবে, কিন্তু মেঘের যেন আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না, দম বন্ধ লাগছে মেঘের। এমন সময় হঠাৎ আকাশ এসে মেঘকে প্রপোজ করে বসে। মেঘের মনে খুব ভালোবাসা। প্রথমে আকাশকে থাপ্পড় মারতে চাইলেও যখন মাহিন ভাইয়ের কথা মনে করে তখন মেঘ জেদ করে আকাশের প্রপোজ অ্যাকসেপ্ট করে। আকাশ ভীষণ খুশি হয়ে যায়। দূর থেকে মাহিন এটা দেখে অগ্নিমূর্তি ধারণ করে, আর সেটা মেঘ দেখে ইচ্ছে করে আকাশের হাত ধরে সেখান থেকে চলে যায়। সবাই মেয়ের বাড়ি চলে এসেছে। কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। মেঘের হাত ধরে হঠাৎ মাহিন টেনে মেহগুনির বাগানে নিয়ে যায়। মেঘ বুঝে যায় কেন মাহিন তাকে টেনে নিয়ে যাচ্ছে। মেঘ বারবার হাত ছাড়তে বলে, মাহিন ছাড়ে না। একসময় মেঘ জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমাকে আকাশ প্রপোজ করেছে বলে আপনি এমন রিয়েক্ট করছেন, অথচ সাবিহাকে যখন পছন্দ করেন তো সেটা লুকোচ্ছেন কেন? বারবার আপনি সেদিন এক কথা বললেন, অথচ সে আপনার বাইকে চড়ে সে আপনার সাথে হাসাহাসি করে, আপনার গায়ে পড়ে, সে আপনাকে জড়িয়ে ধরে। এত ঢলাঢলি যখন করবেন তো বিয়ে করে নেন না, তাহলেই তো হয়। মেঘের চোখ ছলছল করছে। রাগে কি বলেছে নিজেও জানে না, কিন্তু মাহিন সহ্য করতে না পেরে মেঘের গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। মাহিন এটা করবে মেঘ ভাবেনি এটা। মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে, হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। মেঘ চড় খেয়ে হাসতে হাসতে বলতে থাকে, বাহ মিস্টার মাহিন, খুব ভালো। আমাকে জীবনে যা কেউ করেনি তা আপনি করে দেখালেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুই বেশি বেশি করছিস। তুই আমার বোন, বোনের মতো থাকবি, অতিরিক্ত করতে আসবি না। ভুল বোঝা তোর কাছে অনেক সহজ মেঘ। চোখের পর্দা সরিয়ে ভুল বোঝাটা বন্ধ করিস। জীবনে অনেক কিছু পাবি, নয়তো কিছু পাবি না। মেঘ মাহিনের চোখের চোখ রাখে। মাহিন দেখতে পায় মেঘের চোখ লাল হয়ে আছে আর পানি জমে আছে, যে পানিগুলো অভিমানে জমে আছে। মেঘ কিছু বলতে গিয়েও থেমে যায়। সেখান থেকে সোজা বের হয়ে চলে আসে। চোখ দিয়ে পানি পড়ছে মেঘের। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, যেটা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। মেঘ বারবার নিজেকে শক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার। মেঘ বসে কাঁদছে। পাশে বৃষ্টি মেঘকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। যদিও বৃষ্টির সান্ত্বনা দেওয়ার ক্ষমতা নেই, তবুও চেষ্টা করছে। চোখের কাজল লেপটে গিয়েছে মেঘের। মেঘ আর না পেরে বৃষ্টিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এমন সময় কারো বাইক নিয়ে বের হওয়ার শব্দ শুনে মেঘ আর বৃষ্টি। মেঘ সেদিকে খেয়াল করে না, তবে বৃষ্টি তাকিয়ে দেখে মাহিন ভাইয়া বাইক নিয়ে বের হচ্ছে। বৃষ্টি ওর মাহিন ভাইয়াকে যেতে দেখে বলে ওঠে, মাহিন ভাইয়া এখন কোথায় যাই? কি বললি? ওটা মাহিন ভাই ছিল? হুম। দেখে গিয়ে মনে হয় তার প্রেমিকার জন্য কিছু আনতে গিয়েছে। রাত 9টা বেজে গিয়েছে। সবাই বিভিন্ন ধরনের খেলা খেলছিল নতুন বর বউয়ের সাথে, কিন্তু মাহিন কোথাও নেই। মাহিনকে না দেখে তাসনিয়া বলে ওঠে, আচ্ছা, আমরা সবাই এখানে খেলছি, কিন্তু মাহিন কোথায়? হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। ছোট চাচুর বিয়ে নিয়ে তো মাহিন ভাইয়া অনেক বেশি সিরিয়াস। তো কি হয়েছে? আসার পর থেকে ওকে তো কোথাও দেখা যাচ্ছে না, রাতও তো কম হলো না। আইমান একটু থেমে মাহিনকে কল দেয়, কিন্তু কল রিসিভ হয় না। কয়েকটা মেসেজও পাঠায়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, নিলয় যা তো গিয়ে দেখ ওর বাইক আছে কিনা। নিলয় আচ্ছা জানিয়ে দ্রুত উঠে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসে না জানিয়ে দেয়। এবার সবাই টুকটাক কল করে, কিন্তু কোনো রেসপন্স নেই। বৃষ্টি হঠাৎ বলে ওঠে, নিলয় ভাইয়া, আমি সন্ধ্যায় দেখলাম মাহিন ভাইয়া কেমন রেগে বাইক নিয়ে বের হয়ে গেল। এই কথা শুনে নিলয় দ্রুত রাব্বিকে কল দেয়। সাথে আইমান এক লাফ দিয়ে উঠে নিলয়কে বলে, নিলয় দ্রুত বাইক বের কর এক্ষুনি, আর তোর যারা যারা আছে দ্রুত বের হতে বল। নিলয় তার মামার কথা শুনে দ্রুত বাইক বের করতে চলে যায়। সবাই এবার ভয় পেয়ে যায় খুব। আইমান বের হবে এমন সময় পেছন ফিরে বলে, শোন, তোমরা ওকে কল দিয়ে ট্রাই করতে থাকো, আর দোয়া করো যেন কিছু না হয়, কেননা আজ কোনো না কোনো কিছু হতে চলেছে। মেঘ এবার ভয় পেয়ে যায়, কেননা মেঘকে আকাশের সাথে দেখেছিল। কিন্তু মেঘ মনে মনে ভাবতে থাকে, হায় আল্লাহ, তার মানে মাহিন ভাইয়াই কি আকাশের সাথে কিছু একটা করবে এবার? মেঘ এটা ভাবতেই আটকে ওঠে। ঠিক এমন সময় আকাশ মেঘের সামনে এসে দাঁড়িয়ে মেঘকে দেখে ভ্রু নাচিয়ে ইশারা করে। মেঘ আকাশকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে একটু স্বস্তি পায়। তবে মেঘের বুকে ধুকপুকানি বেড়ে যায়। আবার এটা ভেবে আকাশ তো চলে এসেছে, তবে মাহিন ভাই নেই কেন? আকাশ কিছুক্ষণের মধ্যেই বুঝে যায় মাহিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা এই অবধি সীমাবদ্ধ হলেও সবাইকে খাবার জন্য সাজেদা বেগম ডাকতে চলে আসে, কিন্তু এসে দেখে সবাই চিন্তিত, আর সেখানে আইমান, নিলয় আর মাহিন নেই। সাজেদা বেগম বাকিদের উদ্দেশ্য করে বলে, কি রে তোরা এখানে, আর ওরা গেল কই?
বয়সে ছোট, তাই সত্যিটা বলে দেবে এটা তাসনিয়া বুঝে দৌড়ে সাজেদা বেগমের কাছে গিয়ে বলে, ওরা তিনজন বাইরে গিয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, একটু পরে ফিরে আসবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোরা খেতে আয়। সবাই খেতে বসেছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। মঞ্জুর চৌধুরী খোঁজ নিয়েছিল, তাসনিয়া কাঁপা কাঁপা গলায় একই উত্তর দিয়েছিল। খেয়ে সবাই রুমে চলে গিয়েছে। দুদিন ধকল গিয়েছে সবার, কিন্তু শেষ বেলায় এসে এত বড় একটা সমস্যা যেন তাসনিয়ার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। বড়রা টুকটাক সবাই ঘুমিয়ে পড়েছে, কেননা তাদের মতে বিয়ের পর ছেলেরা আজকের মতো একটু আধটু আড্ডা দেয়। ছোটরা জেগে আছে। কয়েকজন তাসনিয়া আইমানকে ফোন করেছিল, কিন্তু তাদের উত্তর আসে তারা পায়নি। রাত 12টা পেরিয়ে গিয়েছে, এখনো কারো কোনো খোঁজ খবর নেই। এটা বিয়ে নাকি কোনো টর্চার খানা, সেটা তাদের মাথায় আসছে না। আকাশ বসে আছে। জিনিয়া আকাশের কাছে গিয়ে কানে কানে বলে, এইসবের পেছনে তোর হাত নেই তো আকাশ? আমি তো শুধু মেঘকে প্রপোজ করেছি, আর কিছু না। বাকি কথা আকাশকে বলতে দেয় না। অমনি জিনিয়া কি জোরে কি বলে ওঠে। এত জোরে কথা শুনে সবাই সেদিকে তাকায়। জিনিয়া আমতা আমতা করে অন্য কথা বলে দেয়। তাসনিয়া আবারও আইমানকে ফোন দিয়ে একই উত্তর পাওয়া যায়নি। এবার যেন সবার টেনশন বাড়তে শুরু করেছে। জিনিয়া এবার গলা গলায় বলে, জানিস, আমি মাহিন ভাইয়াকে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু আপু আমাকে ঘরে ডেকে বলেছে মাহিন ভাই শুধু মেঘকে ভালোবাসে। মেঘ আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছে। জিনিয়া চোখ বড় বড় করে একবার আকাশের দিকে তাকাচ্ছে, একবার মেঘের দিকে। তার মাথায় কিচ্ছুই ঢুকছে না। মেঘ চুপচাপ বসে আছে। তখন জেদের বসে আকাশের প্রপোজ অ্যাকসেপ্ট করলো, এখন মেঘের কান্না পাচ্ছে মাহিন ভাইয়ের কথা ভেবে। একে তো মাথায় আঘাত পাওয়া, তার উপর এভাবে রেগে চলে গিয়েছে। না জানি আজ কি হয়ে যায়। তাসনিয়া আবারও ফোন দেয় আইমানের কাছে। কি হলো, তোমরা মাহিনকে পাওনি? এতক্ষণ ধরে কি করছো তোমরা? হ্যাঁ, একটা মানুষ কি উধাও হয়ে গেল নাকি? কি বললি তুই? মাহিন নেই? অমনি যেন সবাই ভয়ে আটকে ওঠে। তাসনিয়া বিদ্যুৎ গতিতে সেদিকে তাকায়। সাজেদা বেগমকে দেখে তাসনিয়ার হাত থেকে ফোন পড়ে যায়। তাসনিয়া কিছু বলতে যাবে, তার আগে সাজেদা বেগম সবাইকে ডাকতে চলে যায়। তাসনিয়া মাথায় হাত দিয়ে বসে বলে, যা ভয় পেয়েছিলাম তাই হলো, এবার ঠেলা সামলাও। এই জন্যই বলে বিয়ের দিনে কোনো না কোনো ঝামেলা হবে। বিয়ে বাড়িতে আমারও বাদ হলো না, ধুর। সাজেদা বেগম সহ বাকিরা চলে এসেছে। এসে নানা রকমের জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সবার একই উত্তর, তারা কেউ জানে না। সবাই সব জায়গায় খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু কারো থেকে আশানুরূপ উত্তর পাচ্ছে না। সাজেদা বেগম রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটু পর নিলয় আইমান ফিরে আসে। সবাই দৌড়ে সেদিকে গিয়ে জানার চেষ্টা করে, কিন্তু তাদের উত্তর শুনে বাড়িতে যেন আরো খারাপ অবস্থা হয়ে যায়। মেঘ তো দৌড়ে গিয়ে নিলয়ের কাছে যায়। মেঘ অনেক কান্না করছে। নিলয় মেঘের কান্না দেখে মেঘকে নিয়ে অন্যদিকে নিয়ে যায়। মঞ্জুর চৌধুরী এক ধমক দিয়ে সবাইকে চুপ করিয়ে বলে, মাহিন ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে, কিন্তু মা তোমার নাতি ফিরলে জানিয়ে দিও এটা বিদেশ না যে এখানে সে যা ইচ্ছা তাই করবে। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, আর যদি কোনো শব্দ শুনি তাহলে আমি ভুলে যাব এটা আমার আত্মীয় বাড়ি। মঞ্জুর চৌধুরীর ধমক শুনে সবাই চুপ হয়ে যায়। তবে মেঘ নিজেকে শান্ত করতে পারছে না, ফুপিয়ে কাঁদছে। নিলয় দাদিকে ডাকতে যাবে, এমন সময় মেঘ হাত ধরে বলল, ভাইয়া আমি মাহিন ভাইকে ভালোবাসি। কথাটা বলে মেঘ থেমে যায়। নিলয় মেঘের দিকে তাকিয়ে থা হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি বলবে এই অবস্থায় সেটাও বলতে পারছে না। নিলয়কে হাত তুলে মারতে যাবে, মেঘ এবার ডুকরে কেঁদে উঠে বলে, মাহিন ভাইয়াকে ছাড়া আমি বাঁচবো না। নিলয়ের বুকে লাগে কথাটা। মুহূর্তে কিছুক্ষণ আগে বলা কথাটার কারণে রেগে থাকলেও মেঘের শেষ কথাটা শুনে মেঘের মাথা নিলয়ের বুকে জড়িয়ে ধরে। নিলয় তার বোনকে খুব ভালোবাসে। তার মুখে এই কথাটা যেন নিলয়কে এক মুহূর্তের জন্য সেই অবস্থা কল্পনা করিয়েছিল। নিলয় বলে ওঠে, মাহিন ভাইয়া তৈরি হবে, চিন্তা করিস না। আজ শুক্রবার, মাঝখানে একদিন কেটে গিয়েছে। সব আত্মীয় স্বজন সব বন্ধুদের বাড়ি খোঁজ নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু কারো থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি। নিজেরাও অনেক খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। মেয়ে কাল থেকে না খেয়ে আছে। একা থাকলে তার মাহিন ভাইয়ের জন্য কান্না করতে থাকে। চেহারার লাবণ্যতা আর উজ্জ্বলতা যেন একদিনেই হারিয়ে গিয়েছে। নিলয় জোর করে খাওয়াই মেঘকে, যেন সবাই বুঝতে না পারে। মঞ্জুর চৌধুরী এখনো চুপচাপ দেখে সাজেদা বেগম কড়া গলায় বলে, তোর ছেলের কোনো খোঁজ নেই, আর তুই কিনা চুপচাপ বসে আছিস? মা তোমার নাতি ছোট না, আর আমিও দেখতে চাই যে ও কোন রাগে চলে গেছে, আর সেই রাগ কতদিন থাকে। আমার সাথে যখন পাল্লা দিতে থাক, দেখতে হবে না কার ছেলে। তোমার মনে নেই আমিও এমন উধাও হয়ে গিয়েছিলাম, পরে ঠিক 2 দিন পর ফিরে এসেছিলাম। তো আমার ছেলে আমার মতো না হয়ে হয় বলো দেখি বাপের রাগকে পাল্লা দিতে পারে কিনা। এই কথা বলে মঞ্জুর চৌধুরী হাসতে শুরু করে। সাজেদা বেগম রেগে আর কিছু বলে না, কিন্তু অনেক টেনশন করছে।
বাকিরা অবাক মঞ্জু চৌধুরীর কথা শুনে। বাবা হয়ে ছেলের রাগকে জেতাতে এমন কথা বলছে। আয়েশা চৌধুরী খুব রেগে গিয়ে মঞ্জু চৌধুরীকে বলল, ভাইয়া, আজ যদি মাহিনের ভালো থেকে মন্দ কিছু হয়ে যায় তবুও কি বলবে? তোমার রাগ জেদকে তোমার ছেলে পার করতে পারে কিনা? মাহিনের সেই রাত থেকে খোঁজ নেই। তুমি চলে গিয়েছিলে বাড়ি ছেড়ে, তাও আত্মীয়ের বাসায় গিয়েছিলে, যেটা আমরা একদিন পরেই জানতে পেরেছিলাম, তাই তোমাকে আর কিছু বলিনি। কিন্তু মাহিনকে তো কোথাও পাওয়া যাচ্ছে না, সমস্ত গ্রামে শহরেও তো খোঁজ নেওয়া হলো। আয়েশা চৌধুরীর কথা শুনে মঞ্জু চৌধুরী রেগে সাজেদা বেগমকে জিজ্ঞেস করলে সাজেদা বেগম একই উত্তর দেয়। মঞ্জু চৌধুরী রেগে আগুন হয়ে যায়। তবে এটা দেখে এখন সবাই হাসবে নাকি মাহিনের কোনো খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে চিন্তা করবে, এটা কেউ ভেবে পাচ্ছে না। সাজেদা বেগম হঠাৎ করে মাটিতে পড়ে যান। সবাই দ্রুত তাকে তুলে শুইয়ে দিয়ে ডক্টরকে নিয়ে আসে। ডক্টর এসে দেখে শুনে জানায় প্রেশার অনেক কমে গিয়েছে অতিরিক্ত চিন্তার কারণে। সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচে, এ যেন স্বপ্নের মতো কেউ গায়েব হয়ে গিয়েছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই যেন এটা মেনে নিতে পারছে না বিয়ে বাড়ি হুট করে এমন হয়ে গেল, যার কারণটা সবার অজানা। কোনো কারণে মাহিন চলে গিয়েছে সেটা কারো জানেই না, তবে মেঘ সেটা জানে কিন্তু কাউকে বলতে পারছে না। এটা শুধু যখন একা একা থাকে নিজের ভেতর চেপে রেখে কান্না করে যাচ্ছে। বিকেল হয়ে গিয়েছে তবুও যেন কোনো খোঁজ মিলছে না মরিয়ম বেগম, সাজেদা বেগম, আয়েশা চৌধুরী এদেরকে সামলানো যাচ্ছে না। বিকেলে নিলয় মেঘের কাছে যায়। মেঘের বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। সে ভাবতে থাকে নিলয় ভাইয়া হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে। আর ঠিক তাই হয়ে কাছে এসে নিলয় বলে ওঠে, তোর ভয় পেতে হবে না, মাহিন ভাই এভাবে চলে যাওয়ার লোক না। কি করেছিস তুই বল? মেঘ আর নিলয় কি নিয়ে কথা বলছে এটা কেউ শুনতে পাচ্ছে না। মেঘ ভয়ে আটকে ওঠে, ভয়ে কাঁপা কাঁপা গলায় সব বলে দেয়। নিলয়ের চোখ মুখ রাগে লাল হয়ে যায়। কিছু বলতে গিয়েও থেমে গিয়ে রাগে ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। অমনি রাবি নিলয়কে ফোন দেয়। নিলয় দ্রুত ফোন রিসিভ করে। কিছু একটা শুনে নিলয় দ্রুত তার ছোট মামাকে নিয়ে কারো কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে পড়ে। সবাই বারবার জিজ্ঞেস করলেও কোনো কিছু বলে না। দুজন গিয়ে দেখে ফাহিম, রাব্বি, ফারাবি ওরা দাঁড়িয়ে আছে। রাব্বিকে কিছু জিজ্ঞাসা করার আগে সবাই বেরিয়ে পড়ে। ওদের গ্রাম ছেড়ে অনেক দূরে হাইওয়ে ধরে চলে এসেছে, আশেপাশে তেমন জনবসতিও নেই। নিলয় হঠাৎ বলে ওঠে, রাব্বি ভাই, আমরা মাহিন ভাইকে খুঁজতে এসেছি, ঘুরতে নয়। অলরেডি 40 কিলোমিটার চলে আসলাম। রাব্বি কিছু বলে না, আর একটু সামনে যেতে সবাই দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। রাব্বি গিয়ে সেখানে দাঁড়াতেই লোকটা ওদের দেখে ওদের নিয়ে কিছুটা সামনে যেতেই দেখতে পায় মাহিনের বাইক ভেঙে চুরে পড়ে আছে। এটা দেখে নিলয় আর আয়মান থ হয়ে যায়। বাইকের খুব খারাপ অবস্থা দেখে সবাই আন্দাজ করতে পারে কতটা খারাপভাবে অ্যাক্সিডেন্ট হলে এই অবস্থা হতে পারে। আশেপাশে অনেক রক্ত পড়ে আছে, তবে সেটা শুকিয়ে গিয়েছে। নিলয় নিজের ভাইয়ের এই অবস্থা আর দেখতে পাচ্ছে না। রাব্বি আয়মানকে বলে, মামা, আমি সবাইকে ওর গাড়ির ছবি আর রেজিস্ট্রেশন দিয়েছিলাম। এই লোক এই হাইওয়েতে আজ যাওয়ার সময় গাড়ির এই অবস্থা দেখে মিলিয়ে আমাকে জানিয়েছে এই এলাকায় নাকি কম বেশি অ্যাক্সিডেন্ট হয়, এজন্য খুব কম গাড়ি চলাচল করে, আর গাড়ির অবস্থা খুব খারাপ জন্য কেউ সেটা আর নিয়ে যায়নি। আরে সেটা রাখো, বাইক গেল গেল, ওইরকম অনেক বাইক আসবে। তুমি ধারণা করতে পারছো মাহিনের কতটা কি হয়েছে? এত রক্ত দেখে আরো এইখানে পড়েছিল, সেটা এইখানকার কাদা দেখে বোঝাই যাচ্ছে। দ্রুত খোঁজ লাগাতে হবে আশেপাশে, যেহেতু এত দূর চলে এসেছে, তার মানে ওকে কাছেই পেয়ে যাব। দোয়া করো ওকে যেন আমরা শেষ অবস্থায় না পাই। কথাটা বলেই আয়মানের চোখে মুখে অন্ধকার চলে আসে। নিলয় তো কান্না করে দিয়েছে। বাকিরা না পারছে নিজেদের শান্ত করতে, না পারছে নিলয়কে শান্ত করতে। ওরা সবাই কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। বাড়ি থেকে ওরা দুজন এভাবে বের হয়ে গেল। সবাই যেন আরো বেশি টেনশনে আছে, কেননা সন্ধ্যা হবে কিছুক্ষণ পর। ওরা ফিরছেও না, আবার কোনো খোঁজও পাচ্ছে না ওদের থেকে। এমন সময় সাইদা দৌড়ে গিয়ে বলে ওঠে, নানু দেখো, এটা মাহিরের বাইক কি অবস্থা হয়ে গেছে। অমনি সবাই দৌড়ে কাছে গিয়ে দেখার চেষ্টা করে। সাইদাকে ছবিটা নিলয় দিয়েছে আর লিখে দিয়েছে যে এতটুকু তারা পেয়েছে, এরপর আর কিছু জানে না। মঞ্জু চৌধুরী সাদিয়ার হাত থেকে ফোনটা নিয়ে দেখে। এবার যেন এটা দেখে মঞ্জু চৌধুরী গা ঘামতে শুরু করেছে। এতক্ষণ ছেলেকে নিয়ে পূর্ণ বিশ্বাস থাকলেও এবার যেন সেটা হারিয়ে ফেলেছে। সারা শরীর কাঁপতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েন মঞ্জুর চৌধুরী। সারা শরীর ঘামতে শুরু করেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ জমতে শুরু করেছে। না জানি তার ছেলের ভালো থেকে মন্দ কিছু হয়ে গেল কিনা। মঞ্জু চৌধুরী নিজেকে সামলে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়। সাজেদা বেগম ছেলের অবস্থা বুঝতে পেরে কাছে এগিয়ে যায়।
সাজেদা বেগম দাঁড়িয়ে আছে মঞ্জুর চৌধুরীর কাছে। পাশে থেকে নাইমুর চৌধুরী বারবার চোখ মুছছেন। মঞ্জুর চৌধুরী গম্ভীর মনের মানুষ হলেও নাইমুর চৌধুরী অতটাও না। নিজের ভাতিজির জন্য অনেক জায়গায় খোঁজ নিয়েছে, দৌড়াদৌড়িও করেছে। সাজেদা বেগমকে সামনে পেয়ে মায়ের কোল জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কোনো চাপা স্বভাবের ছেলেরা সাধারণত কান্না করে না। এতদিনে মঞ্জুর চৌধুরীর এই রকম কান্না কেউ দেখেনি, কিন্তু আজ নিজের ছেলের অবস্থা বুঝতে পেরে যেন একেবারে ভেঙে পড়েছেন। হঠাৎ মঞ্জুর চৌধুরীর ফোনে ফোন আসে। মাকে ছেড়ে ফোন রিসিভ করতেই মঞ্জুর চৌধুরী এক লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। দ্রুত সবাইকে নিয়ে বের হয়, আর সাথে নিলয়দেরকেও যা শুনেছে সেটা জানিয়ে দেওয়ার হতে হতে সবার উদ্দেশ্যে শুধু বলে দেয় মাহিনের খোঁজ পাওয়া গিয়েছে। সবাই আর এক মুহূর্ত দেরি করে না, একটা হসপিটালে এসে পৌঁছায়। পুরো পরিবার কেউ বাদ যায়নি। রাত হয়ে গিয়েছে আস্তে আস্তে, কেন অনেকটা পথ পাড়ি দিয়েছে। আসার পথে ওরা মাহিনের গাড়িও দেখতে পায়, যেটা রাস্তায় উঠিয়ে রাখা হয়েছিল নিয়ে যাওয়ার জন্য, যেটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল মেঘ। আজ তার জন্য তার শ্যামবর্ণের পুরুষের জীবন ঝুঁকিতে। এটা ভাবতেই যেন মেঘের বুক কেঁপে চিৎকার করে কান্না আসছিল। গাড়ি দেখে সবাই আন্দাজ করে এটা অনেক ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হবে, যেটা তাদের চোখে দেখা প্রথম। গাড়িতে মঞ্জুর চৌধুরী সবাইকে জানিয়ে দিয়েছে তার কোনো বন্ধুর ছেলে ডক্টর, যে আজকে এমার্জেন্সি কোনো পেশেন্ট দেখতে এসে মাহিনকে পায়। আর সাথে সাথে সেটা মঞ্জুর চৌধুরী জানায়। বেডে শুয়ে আছে মাহিন, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা, যেটা বাইরে থেকে সবাই দেখছে। সাজেদা বেগম কান্না করতে গিয়ে থেমে গিয়েছেন, কেননা ডক্টর বারণ করে দিয়েছে। ডক্টর বের হয়ে বলে, আপনারা যদি ওনার পরিবারই হন তো কেমন মানুষ আপনারা, যে রোগী দুদিন পরে হাসপাতালে ভর্তি অথচ আপনাদের কোনো খোঁজ খবরই নেই। ডক্টরকে থামিয়ে আইমান সবকিছু বলে বুঝে দেয়। এটা বোঝায় তারা আজ খবর পেয়েছে, কেননা তারা কখনো ভাবেনি বাড়ি ছেড়ে 2 থেকে 3 ঘন্টার রাস্তায় এভাবে মাহিন আসবে। ডক্টর একটু বোঝার পর আবার নরম স্বরে বলে, আচ্ছা বুঝলাম, তবে শুনুন, অনেক রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু এই গ্রুপের কাউকেই পাচ্ছি না। যদিও প্রথম দিকে মনে হচ্ছিল লাগবে না, কিন্তু এখন এমার্জেন্সি লাগবেই, কেননা ওর কন্ডিশন দেখে বুঝেছি ওর 2 বার রক্তক্ষরণ হয়েছে, আর যেটার পরিমাণ মোটামুটি বেশি। তাই এটার ব্যবস্থা করুন দ্রুত, কেননা ওর রেসপন্স ধীরে ধীরে কমে যাচ্ছে। অ্যাক্সিডেন্টে ওর মাথায় হেলমেট পরার কারণে সেটা ফেটে গিয়ে আঘাতটা কম লাগলেও বুকে খুব বেশি আঘাত পেয়েছে। পায়ের মধ্যেও খুব বেশি একটা জোরালো হয়নি, তবে বুকেরটা বেশি ও হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আগে দ্রুত ব্লাডের ব্যবস্থা করুন। কেউ কি আছে এমন? সবাই তাসনিয়ার দিকে তাকালেও তাসনিয়া মাথা নিচু করে সবাইকে বলে দেয় কিছুদিন আগে সে কাউকে রক্ত দিয়েছে। সবাই যেন শেষ ভরসাটুকু নিজেদের কাছ থেকে হারিয়ে ফেলে। আইমান নিলয় খোঁজার জন্য বের হবে, এমন সময় একটা উজ্জ্বল ফর্সা গোলগাল চেহারার মেয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে ওঠে, আমি রক্ত দিব। সবাই যেন আকাশ থেকে পড়ে। তার উপর সব থেকে অবাক হয়, মেয়েটাকে প্রশ্ন করার আগে ডক্টর মেয়েটাকে নিয়ে যায়। এরপর মেয়েটার রক্ত টেস্ট করে দেখে নেয় সেটা দেওয়া যাবে কিনা, তারপর মাহিনকে রক্ত দেয়। সবাই বাইরে থেকে দেখছে আর একে অপরের মুখ চাওয়াচাই করছে। একসময় তাসনিয়া এভাবে রক্ত দিয়েছিল, আজও একই অবস্থা, কিন্তু পার্থক্য একটাই, আজ অন্য মেয়ে। তবে মেঘের কেমন চেনা চেনা লাগছে মেয়েটাকে, যেন কোথায় সে দেখেছে। নিলয়ের ক্ষেত্রেও তাই হয়। কিছুক্ষণ পর মেয়েটি বের হয়, তবে সে কারো কোনো কথা না শুনে হনহনিয়ে বের হয়ে চলে যায়। সবাই আরো বেশি অবাক হয়। পিছু পিছু ওরা কয়েকজন গেলেও মেয়েটা হাওয়া হয়ে যায়। সবাই যেন চমকে যায় এমন দেখে। হুট করে একটা মেয়ে আসলো যাকে কেউ চেনে না জানে না, আবার হুট করে কোনো কিছু না বলে উধাও। সবাই এটা ভাবতে ব্যস্ত, তবে মেঘ আর নিলয় নিজেদের সন্দেহ এক করে। মাইনের এই অবস্থায় তারা সেদিক নিয়ে আর তেমন চিন্তা ভাবনা করে না। পরের দিন বিকেলে হসপিটালে এখন শুধু মেঘ, সাবিহা, নিলয় আর সাজেদা বেগম রয়েছে। বাকিরা চলে গিয়েছে, আবার সন্ধ্যায় আসবে। নিলয় জোর করে মেঘকে হালকা কিছু খাওয়াতে পারলেও আর কিছু খাওয়াতে পারেনি। মেঘ একমাত্র নিলয় ছাড়া কাউকে কিছু বলে বোঝাতে পারছে না, কেন আজ মাহিনের এই অবস্থার জন্য মেঘ একমাত্র দায়ী। কাঁদতে কেউ কাঁদতে পারছে না। চেহারা মলিন হয়ে গিয়েছে, ঠোঁট দুটো শুকনো হয়ে আছে, যেন সেটাতে হাসির অভাবে মরুভূমির ন্যায় হয়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে যায়। মেঘ মনে মনে বলে, আমাকে এত কষ্ট কেন দেন আপনি? আমাকে কেন কাছে টেনে নেন? কেন দূরেও ঠেলে দেন না? কেন আমাকে নিজের করে নিতে পারেন না? আবার আমি অন্য কারো হতে গেলে আপনার সহ্য হয় না কেন? মাহিন ভাই, কেন এত অবহেলা করেন দূরে থেকে? আপনি জানেন না মেয়েরা নিজের প্রিয় মানুষের পাশে একটা ফুলকেও সহ্য করতে পারে না? তাহলে সাবিয়া, তারপর কতকে, এদেরকে আমি কিভাবে সহ্য করি মাহিন ভাই? আর আকাশকে অ্যাকসেপ্ট করেছিল বলে আপনার সহ্য হলো না।
আমি এসব থেকে মুক্তি চাই। মেঘ এক নজরে তার মাহিন ভাইকে দেখছে শুধু। যে মানুষটার হাসিতে মেঘের যেন অশান্ত মন বারবার শান্ত হয়ে যায়, শেষ হয়ে যায় সব মান অভিমান। যার কণ্ঠ শুনলে মেঘের মন প্রজাপতির ন্যায় উড়ে বেড়ায়। আজ সেই মানুষটা গভীর ঘুমে আচ্ছাদ্য। মেঘ নিজেকে সামলানোর চেষ্টা করতেই নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু মেঘ একবারের জন্য বাড়ি ফেরেনি। তার জেদ সে এখানেই থাকবে। আকাশ এসেছিল, তবে অবস্থা ভালো না দেখে মেঘের সাথে তেমন কথা বলেনি। একটু পর সাবিহা ভেতরে ঢোকে, আর তাকে দেখলেই যেন মেঘের সমস্ত শরীরে কেউ আগুন ধরিয়ে দেয়। মেঘের রাগে চোখ মুখ লাল হতে শুরু করে, যেন চোখ দিয়ে আগুন বের হবে। মেঘ রাগ প্রকাশ করতে না পেরে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। সাবিহা মাহিনের কাছে গিয়ে বলে, মাহিন, নিজেকে কেন এভাবে ক্ষতি করতে চাও বলো তো? এতে কি সবার ভালো থাকে? বিশ্বাস করো, আমি প্রতিনিয়ত ভেঙে পড়ছি। রুমে আপাতত সাফিয়া আর মেঘই রয়েছে। সাফিয়ার কথা শুনে মেঘ মনে মনে বলে, হায় রে ঢং, এই ঢং দেখলে আমার শরীর জ্বলে। কিন্তু মাহিন ভাই যদি সত্যি সাবিহাকে ভালোবাসে, তাহলে আমার কি হবে রে? রাতেও জ্ঞান ফেরে না মাহিনের। তবে শারীরিক উন্নতি হচ্ছে দেখে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই খুশি হয়, তবে তারা বোঝে না এইভাবে কেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে তারা এটাও বুঝেছে না সেই মেয়েটাকে আর কেউ খুঁজেই পেল না। রাব্বি এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আগে বলি, ওই মেয়েটার ব্যাপারে কোনো খোঁজ পাইনি। আর মাহিন অ্যাক্সিডেন্ট করেনি, ওকে মেরে ফেলতে চেয়েছিল। আপুর ক্ষতি ছাড়া করতে চেয়েছিল। তারা মাহিনের হাতে মার খাওয়ার পর মাহিন যখন বাইক নিয়ে বের হয়, তখন ওরা পিছু নিয়ে মাহিমকে রাগাতে রাগাতে হাইওয়েতে আনে। একে তো রেগেছিল, তার উপর ওদের উস্কানিতে আরও রেগে কোনো কিছু না ভেবে এখানে আসে। বাইক অনেক স্পিড। যখন তুলে ওদের ধরার জন্য ওরা একটা গাড়ি সামনে দিয়ে অ্যাক্সিডেন্ট করায়। মাহিন ছিটকে গিয়ে গাছের সাথে বাড়ি খায়, বাড়ি খেয়ে পড়ে যায়। তারপর ওরা ওকে ওভাবে ফেলে রেখে পালিয়ে যায়। মাহিন ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরে কেউ হয়তো হসপিটালে নিয়ে আসছে, তবে ওকে তো কেউ চিনে না ওভাবে। রাব্বিকে থামিয়ে আয়মান আর নিলয় খুব রেগে গিয়ে ওদের মারার কথা বলতে চাইলে রাব্বি বাধা দিয়ে জানিয়ে দেয় তারা গা ঢাকা দিয়েছে আর মাহিন এর এখনো জ্ঞান ফেরেনি। রাব্বির কথা শুনে ওরাও শান্ত হয়। রবিবার দুপুর 12:42। সাজেদা বেগম তার নাতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ আজ কয়দিন ঠিকমতো ঘুমায়নি, তাই মাহিনের হাতের ওপর ঘুমিয়ে গিয়েছে। আগের থেকে উন্নতি হতে দেখে ডাক্তার আশ্বাস দিয়েছে আজকে দুপুরে জ্ঞান ফেরার। একটু আগে সবাই চলে গিয়েছে। মাহিন পিটপিট করে চোখ খুলে তাকায়। পাশে দাদিকে আর হাতের ওপর মেঘকে ঘুমন্ত অবস্থায় পায়। মাহিনের ঠোঁটের কোণা হালকা একটু হাসির ঝলক ফুটে ওঠে, তবে সেটা ক্ষণিকের জন্য থাকে ঠোঁটে। সাজেদা বেগম অন্যমনস্ক হয়ে আছে। মাহিন আলতো করে হাত নাড়ালে সাজেদা বেগম তাকিয়ে দেখতে পায় মাহিনের জ্ঞান ফিরেছে। সাজেদা বেগম খুশিতে আত্মহারা হয়ে নাতির কপালে গায়ে চুমুতে ভরিয়ে দেন। খুশিতে এক প্রকার কান্না করে দেয়। মাহিন উঠে বসে এভাবে একটু কথাবার্তা শুনে মেঘের ঘুম ভেঙে যায়। মেঘ উঠে মাহিনকে জ্ঞান ফেরা অবস্থায় দেখে মেঘ পুরো উন্মাদ হয়ে যায় যেন। কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবেই, কোনো দিকে না থেকে সোজা মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে সব চাপা কষ্টগুলো বের করে দিতে শব্দ করে কেঁদে ফেলে। মাহিন সামলাতে না পেরে পেছন দিকে একটু হেলে পড়ে, তবুও মেঘ ছাড়ছে না। সাজেদা বেগম মেঘকে উঠে থাকে ডক্টরকে ডাকতে গিয়েছে। মাহিন মেঘকে বোঝাচ্ছে মেঘের কান্না থামছে না, বরং বেড়েই চলেছে। মেঘ কাঁদতে কাঁদতে কি বলে যায় সেগুলো মাহিন একটাও বুঝতে পায় না। কেউ এসে পড়বে এই ভয়ে মাহিন মেঘকে ছাড়িয়ে মেঘের চোখের পানি মুছে দিয়ে বলে, আমি মরে। বাকি কথা বলার আগে মেঘ মুখে হাত ধরে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি আমায় ভালোবাসুন আর না বাসুন, কিন্তু এই ধরনের কথা বললে আমি নিজেই আপনাকে খুন করে ফেলবো। মাহিন হেসে ফেলে, আর এই হাসিটা যেন সব থেকে বেশি মিস করেছে মেঘ। এবার যেন মেঘ নিজের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। চোখে মুখে উজ্জ্বলতা ফুটতে শুরু করেছে। অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে। এতদিনের হৃদয়ে চলা রক্তক্ষরণ আজ যেন থেমেছে। তবে কিছুক্ষণ আগে সে এই প্রথম মাহিন ভাইকে জড়িয়ে ধরেছিল। এটা ভাবতে লজ্জায় লাল হতে শুরু করে চিবুক নামাই গলায়। মেঘকে লাল হতে দেখে মাহিন কিছু বলবে, ডক্টর চলে আসে। ডক্টর এসে সবকিছু দেখে শুনে জানায় এখন ঠিক আছে, তবে আরো একদিন এখানে রেস্ট করতে হবে। যদিও আরো লাগতো, কিন্তু আপনারা এত মানুষ আশা করি বাসায় বেশি যত্ন পাবে। বাসায় গিয়ে 15 দিন রেস্ট করতে হবে। এর মধ্যে সবাই চলে এসেছে। রাব্বি মাহিনের কাছে যায়। মাহিন কিছু বলার আগে রাব্বি বুঝিয়ে দেয় সব জানে তারা। মানজুর চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে নেয়। মাহিনও একই কাজ করে। সবাই মাহিনকে সুস্থ দেখে খুব খুশি।
পরের দিন রেস্ট নিয়ে ডক্টরের কথা অনুযায়ী বাসায় নিয়ে যায়। বাসায় পৌঁছাতেই হঠাৎ সবাই খেয়াল করে আয়েশা চৌধুরীর স্বামী এবং তার সাথে মাহিনকে রক্ত দেওয়া সেই মেয়েটা। মেঘ তার ছোট ফুপার কাছে দৌড়ে চলে যায়। ছোটবেলা থেকে মেঘকে তার ছোট ফুপা সব থেকে বেশি ভালোবাসে। এতগুলো বছর পর ফুপাকে কাছে পেয়ে মেঘ খুব কান্না করে দেয়, যদিও মাঝে মধ্যে এসেছে। ছোট ফুপা মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে মেঘকে শান্ত করে। সবাই যেন আজ খুব খুশি। মেঘের সাথে সাথে বৃষ্টি আর বর্ষাও নিজের বাবাকে জড়িয়ে ধরেছে। তবে সাজেদা বেগম সোজা মেয়েটার দিকে এগিয়ে আসতেই মেয়েটা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে খুশি হয়ে। এই কাণ্ড দেখে উপস্থিত সবাই যেন চমকে যাচ্ছে বারবার। একে তো আয়েশা চৌধুরীর স্বামী ফিরেছে, তার উপর এই মেয়ে যাকে কিনা কেউ চেনেই না। সাজেদা বেগমকে জড়িয়ে ধরেই বলে, দাদি কেমন আছো তুমি? সবাই যেন আরো অবাক হয়। সবাই কিছু একটা আন্দাজ করতে পারছে। সবার মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মেয়েটা সাজেদা বেগমকে ছেড়ে দিয়ে মাহিনের কাছে দৌড়ে গিয়ে ছলছল চোখে বলে, এমন কেন করো তুমি সব সময়? নাকি আমাদেরকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? এবার যেন সবাই বড় ধরনের একটা শখ খায়। ছোট ফুপা মুখ টিপে টিপে হাসছেন। মেঘের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। মেঘের হৃদয়ে তীব্র যন্ত্রণা আর রক্তক্ষরণ দুটোই একসাথে হচ্ছে। এই কয়দিন কোনো রকমের ঘুম খাওয়া দাওয়া কিছুই হয়নি। মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সবাইকে নিজের শরীর খারাপ লাগছে বলে নিজের রুমে চলে যায়। সাজেদা বেগম সহ বাকিরা ভেবে নেয় এটা মাহিনের বউ অথবা প্রেমিকা। মঞ্জুর চৌধুরী খুব রেগে যায়। মেয়েটাকে সবাই প্রশ্ন করবে এমন সময় মঞ্জুর চৌধুরীকে উদ্দেশ্য করে ছোট ফুপা বলে ওঠে, আমি বলছি ভাইজান, ওর নাম হলো মাহমুদা, বিদেশে আমাদের সাথেই থাকে। ওর কেউ নেই অনেক আগে থেকে, তাই মাহিনকে ভাইয়া, আর আমি যেহেতু মাহিনের ফুপা, আমি তাই আমাকেও ফুপা বলে ডাকি। ওর পরিবার বলতো আমরা যদি কখনো বলা হয়নি তোমাদের, কিন্তু নিলয় তো এটা জানে। সবাই এবার নিলয়ের দিকে জিজ্ঞাসাবোধ দৃষ্টিতে তাকায়। নিলয় বেচারা ভয় পেয়ে মাথা নিচু করে মাহিনের পেছনে গিয়ে দাঁড়ায়। মাহিন সবাইকে পুরোটা বুঝিয়ে বলায় সবাই খুব খুশি হয়। তবে সাজেদা বেগম কাছে এসে বলে, দাদু ভাই, তোকে দেখে মনে হচ্ছে তুই এ বাড়িরই কেউ একজন, তোর চোখ একদম মাহিনের মতো। কথাটা শুনে সবাই তাকিয়ে দেখে আসলেই তাই। মাহিন দ্রুত টপিক বদলায়। এতক্ষণ ধরে মাহমুদাকে সবাই মাহিনের বউ ভেবে আসলেও এখন সবার ভুল ভেঙেছে। সাবিয়া নিজেও আর একটু হলে কান্না করে দিত, তবে এখন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সবার ভুল ধারণা ভাঙলেও ভাঙেনি মেঘের। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে চিৎকার করে কাঁদছে মেঘ। নিজেকে কি বোঝাবে সেটা জানা নেই, কিন্তু তার কাছে এখন সব পরিষ্কার। মেঘ কাঁদতে কাঁদতে বলে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখাটা আমার ভুল মাহিন ভাই। আমার মতো ভাগ্য আর কারো না হোক। আপনি বারবার বুঝিয়েছেন আমি আপনার বোন, কিন্তু কি করব বলুন। আমার এই বেহায়া মন যতবার আপনার একটু আমার প্রতি যত্ন দেখেছে, ততবার আপনার প্রেমে পড়ে গিয়েছে। আপনাকে দেখার পর থেকে আমি যেন নিজেকে আপনার মাঝে হারিয়ে ফেলেছি মাহিন ভাই। এখন আমি নিজেকে কিভাবে ফেরাবো বলে দিন না। আপনি তো আমায় ভালোবাসেননি, তাহলে বারবার কেন এত যত্ন নিতেন আমার? কেন আমাকে সোজাসুজি না বলে আমাকে পিছু পিছু ঘোরান? রাত 9:20 ড্রয়িং রুমে বসে আছে সবাই। মায়ের পাশে শুয়ে আছে, হাতে পায়ে খুব ব্যথা তার উপর ডক্টর বুকের ব্যাপারে কড়া সতর্ক করেছে। মেঘ নেই এখানে, যে ছোট ফুপার জন্য ছোট থেকে মেঘ পাগল, সে এখন নেই। বৃষ্টি গিয়েছিল কিন্তু দরজা বন্ধর জন্য আর ডাকেনি। মেঘ না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। ছোট ফুপা বারবার বললেও সাজেদা বেগম বলেছে এই কয়েকদিন ঠিক মতো ঘুমায়নি, এখন ঘুমাক। বাকিরা আর কিছু বলে না। সবাই মাহমুদা সম্পর্কে সব জানে, কিভাবে কোথা থেকে কেমন করে পরিচয় সব যেন খুব সুন্দরভাবে বলে দিচ্ছিল। সবাই সেটা শুনছিল। পরের দিন সকালে ঘুম ভাঙে মেঘের। গতদিনের কথা মনে পড়তেই মেঘের মনটা খারাপ হয়ে যায়। তবে মেঘ এবার নিজেকে শক্ত করে ভাবে, না আর না, আমিও এবার বিয়ে করব। মাহিন ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমিও বিয়ে করব। আমি মুক্তি পেতে চাই এসব থেকে। মেঘ দৌড়ে নিচে নামে। গিয়ে দেখে মাহিন, সাজেদা বেগম, মঞ্জুর চৌধুরী বসে আছে। মেঘ গিয়ে জোর গলায় মঞ্জুর চৌধুরীকে বলে, বড় আব্বু, তোমাদের একটা কথা বলার ছিল। মেঘ কথাটা মাহিনের দিকে তাকিয়ে বলে। মাহিন ভ্রুকুচকে সামনে তাকায়। মঞ্জুর চৌধুরী হেসে বলে, হ্যাঁ মা, বলো তুমি কি বলবে? তোমরা বলেছিলে পরীক্ষার পর আমার বিয়ে দেবে, কিন্তু আমি তখন রাজি হইনি। তবে আমি এখন রাজি। আমার পরীক্ষার তো খুব বেশি দেরি নেই, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। শেষ কথাটা মেঘ আর চোখে মাহিনের দিকে তাকিয়েই বলে। কথাটা শুনতেই মাহিন কিছু একটা খাচ্ছিল, সেটা গলায় আটকে যায় আর বিষম লেগে যায়। সাজেদা বেগম পানি এগিয়ে দেয়। মাহিন ঢকঢক করে পানি খেয়ে কাশি দিতে দিতে চোখ বড় বড় করে মেঘের দিকে তাকায়। মেঘ কোনো তোয়াক্কা না করে সোজা নিজের রুমে চলে যায়। বিকেলে মেঘ রুমে আছে। এমন সময় নীলিমা ফোন দিলেই মেঘ ধরে কান্না করে দেয়। নীলিমা হকচকিয়ে বলে ওঠে,
এ কি রে, তুই বুঝলি কিভাবে যে আমি তোকে এখন ঝাড়বো? যার কারণে আগেই ভয়ে কাঁদছিস। আমি আরো ভাবলাম কলেজে আসিস না কেন, সামনে পরীক্ষায় নিয়ে কিছু বলবো। বাবু আমার সব শেষ রে, আমার সব শেষ। কেন বাবু, তোমাকে কি টাওয়াল পরা অবস্থায় মাহিন ভাই দেখে নিয়েছে নাকি? চুপ হারামজাদি, সেটা বলে তাও তো নিজেকে বোঝাতে পারতাম, কিন্তু আমার সব স্বপ্ন শেষ রে। মাহিন ভাই বিয়ে করে বউ এনেছে আমার থেকেও বেশি সুন্দরী মেয়েটা, তাই আমিও বলে দিয়েছি বিয়ে করব। কি বলিস তুই? এই জন্যই তোরে বলছিলাম আগে যে ছেলেদের বিশ্বাস করতে নেই, কিন্তু আমার কেমন যেন সন্দেহ লাগছে। বিয়ে যদি করতো এতদিন না এনে আজ আনবে কেন? নীলিমার কথা শুনে কিছু বলবে এমন সময় মাহমুদা দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে মিষ্টি এসে পড়ে। আসতে পারি ভিতরে? হঠাৎ কারো কণ্ঠ শুনে দ্রুত মেঘ নিজেকে ঠিক করে মুখে মিথ্যা একটা হাসি নিয়ে সামনে তাকাতে দেখতে পায় সেই মেয়েটি। মেঘ হাসি বজায় রেখে ভেতরে আসার অনুমতি দেয়। মাহমুদা মেঘের বিছানায় বসে মেঘকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো মেঘবর্তী? আপনি আমার নাম জানলেন কিভাবে? কেন জানবো না, মাহিন ভাইয়া বলেছে তো। মাহিন ভাইকে ভাইয়া বলে ডাকছেন কেন? ও মা, ভাইয়াকে ভাইয়া ডাকবো না তো কি ডাকবো? দেশের বাইরে ভাইয়াই আমাকে সব দিয়েছে, আর আজ তোমাদের মধ্যেও এনেছে। মেঘ যেন আকাশ থেকে পড়ে। মেঘ বুঝে যায় আরো একবার একই মেয়েকে ভুল বুঝে নিজে নিজে কষ্ট পেয়েছে। মেঘের নিজের উপরই এবার রাগ হতে শুরু করেছে। মেঘ এবার একটু খুশি হয়, তার ভুল ধারণা ভেঙে গিয়েছে। এরপর মাহমুদার সাথে গল্প জুড়ে যায়। কথা বলতে বলতে এক পর্যায়ে মেঘ প্রকাশ করে দেয় সে মাহিনকে ভালোবাসে। মাহমুদা শুনে জানায় এই বিষয়ে সে তাকে হেল্প করবে, কিন্তু মাহমুদার শর্ত আছে, সে মেঘকে ভাবি বলে ডাকতে পারবে না। যদিও মেঘ ছোট, কিন্তু তার ভাই বড়, তাই মেঘবতী বলেই ডাকবে। মেঘ খুব খুশি হয়ে মাহমুদাকে জড়িয়ে ধরে। আচ্ছা আপু, আপনার সাথে মাহিন ভাইয়ের কতদিনের পরিচয়? আর হ্যাঁ, মাহিন ভাই ডাকতে কিন্তু ইনি বলতে বলেছে। ভাইয়া যখন প্রথম প্রথম ওখানে গিয়েছিল তখন আমি আমার মা বাবাকে আগেই হারিয়েছি। বেঁচে থাকার জন্য টুকটাক কিছু করতাম, কিন্তু একদিন খারাপ লোকদের হাতে পড়ি। তারপর মাহিন ভাইয়া আর ফুপা বাঁচায় আমাকে। সেদিন ভাইয়া প্রথম আমাকে বোন বলে ডেকেছিল, আর তারপর আমার সব শুনে নিজেদের কাছে রেখে দেয়। দুজন অনেকক্ষণ কথা বলে নিচে নামতে থাকে। মাহিন সবার সাথে সোফায় বসে কথা বলছিল। পায়ে ব্যথা থাকলেও খুব একটা বেশি না হয় হাঁটা চলা কোনো রকমে করে চলেছে, তবে বেশি হাঁটা চলা করা নিষেধ। মাহিন ওদের দুজনকে একসাথে নামতে দেখে মাথায় হাত দেয়। নীরাই কাছে বসে থেকে বলে, কি হলো ভাইয়া, মাথায় হাত পড়লো কেন? যেটা হওয়ার নয় সেটাই মনে হয় এবার হবে। কি হওয়ার নয় ভাইয়া, আর কি হবে? এই বান্দরিনীরে কেন যে আনতে গেলাম, যে কাজে আনছি সেটার বদলে আমার সব ফাঁস মনে হয় এতক্ষণে করা হয়ে গিয়েছে। নিজের পায়ে নিজেই কুড়ালটা মনে হয় মারলাম। মাহিন এসব ভাবছে। মাহমুদা মাহিনের পাশে এসে জানিয়ে দেয় মেঘকে কিছু জ্বালায়নি। মাহিনের এতক্ষণ বুকের থুকবোকানি বেড়ে গিয়েছিল, কিন্তু এবার যেন একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে সেটা কমতে শুরু করেছে। মাহমুদা সব জানে ওদের দুজনের ব্যাপারে। মাহিন বারে বারে না করে। মঞ্জুর চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভাই বোনের ঘটনা সব তো বলেছো, তোমার ফুপাও তো বললো তো আমার মন জয় করতে হলে আমার মনের মতো হতে হবে। মনে থাকে যেন আমি কাজে বিশ্বাসী। মঞ্জুর চৌধুরী আর নাইমুর চৌধুরী বের হয়। মাহমুদা আর মাহিন এতক্ষণ ভয়ে ভয়ে থাকলেও এখন যেন হাঁপ ছেড়ে বাঁচে। মাহিন ভেবেছিল মাহমুদাকে সেই বাড়িতে আনতে পারবে না, কিন্তু এভাবে মেনে নেবে সেটা কেউ ভাবেনি। হঠাৎ মাহিনকে তার ছোট ফুপা ডেকে নেয়। মাহমুদার মাথায় গাঁটটা মেরে মাহিন ধীরে বলে, এ বান্দরিনী, তোরে বলছি মেঘের সাথে গল্প জুড়ে দিতে, আর একটু হলেই হার্ট অ্যাটাক করতাম। তোর কি নিজের ভাইয়ের উপর একটু দয়া মায়া নেই? মাহিন চলে যায়। মাহমুদা মাহিনের দিকে তাকিয়ে জিভা বের করে ভেঙচি কাটে। তারপর সাজেদা বেগমের কাছে গিয়ে গল্প করতে শুরু করে। তাতে মেঘও যোগ দেয়। মাহিন তার ছোট ফুপার কাছে গিয়ে বসতে বসতে বলে, হ্যাঁ ফুপা, বলো কি বলবে। ছোট ফুপা বিছানায় হেলান দিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলে, ওরে তো বাসায় নিয়ে আসলাম, ভাগ্যিস সঠিক টাইমে ওকে আনতে পেরেছি। তোকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে বলে সবাই কিছুটা মেনে নিয়েছে, নইলে হয়তো সমস্যা হতো রে মাহিন। তবুও যাক, আলহামদুলিল্লাহ, এখনও একবার এই বাড়ির চোখের মনি হলেই হয়েছে। তারপর মাহিন বাকি কথা বলতে না দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এইটাই তো এই চৌধুরী বাড়ির সমস্যা ফুপা। এরা নিজেদের মান সম্মানের জন্য কাউকে মেরে ফেলতেও দুবার ভাবে না। তবে আমি এই চৌধুরী পরিবারকে তাদের অতীতের সামনে দাঁড় করাবই। এতগুলো বছরের কষ্ট আমি বৃথা যেতে দিব না ফুপা। কিন্তু তুই যে মেঘকে কষ্ট দিচ্ছিস। ফুপা, ওর এই সামান্য কষ্টটাই দেখলে, অথচ
তুমি তো দেখেছো কতগুলো রাত আমি নির্ঘুম কাটিয়েছি, কতগুলো দিন আমি কেঁদে পার করেছি। ওর এই আকাশ পরিমাণ অভিমান আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তুমি জানো ও কী করেছে? ও আমার উপর অভিমান করে 11 বছর কথা বলেনি, সামনে আসেনি, অথচ আমাকে সামনে দেখে ওর সব অভিমান কিভাবে দূর হলো ফুপা? ও এখন আমার জন্য যতটা কষ্ট পাচ্ছে, ওর সাথে একটাবার কথা বলার জন্য আমি কত ছটফট করেছি তুমি তো জানো। শোন, মেঘে কষ্ট দিস না, কারণ ও তখন ছোট ছিল, যার জন্য ও কোনটা কেমন সেটা বিচার করতে পারেনি। তাই ওকে আর কষ্ট দিস না মাহিন। ফুপা, তুমি তো জানো আমি কথা দিয়েছি, যতদিন না চৌধুরী পরিবারকে তাদের কৃতকর্মের সামনে তাদেরকে না তুলে ধরছি, ততদিন আমি চাইলেও কিছু করতে পারবো না। তাহলে ওকে সব বলে দে, তাই তো হয়। এটা করলে সমস্ত কষ্ট বৃথা হয়ে যাবে। জানো আজ কি করেছে? সকালে এসে বলতেছে পরীক্ষার পর নাকি বিয়ে করবে। ভাবো একবার, আর তাকে নাকি সব বলবো আমি। ছোট ফুপা শুনে হাসতে হাসতে শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলে, বুঝলাম, তবে কাউকে তোরা কষ্টও দিস না মাহিন। যে তোর প্রতি অভিমান ঘৃণায় রূপান্তর করে ফেলে, তাহলে কিন্তু আর কখনো সেই মানুষটাকে পাবি না। কয়েকদিন চলে গিয়েছে, সবাই নিজেদের মতো আবার ব্যস্ত হয়ে পড়েছে। মাহমুদা আঞ্জুম চৌধুরীর বাড়ি গিয়েছে। এই কয়েকদিনে যেন এই বাড়ির মেয়ে হয়ে গিয়েছে মাহমুদা, আর তার সাথে মেঘের যেন ঘনিষ্ঠ বন্ধু। মেঘের থেকে বড় হলেও দুজন খুব ফ্রি। মাইনের শরীর কিছুটা ঠিক হতে শুরু করেছে, তবে বুকে এখন ব্যথা করে। ডক্টর বলে দিয়েছিল বুকে অতিরিক্ত চাপ লাগায় হৃৎপিণ্ডের চারপাশে রক্ত জমাট বেঁধেছে, সাথে স্পট পড়েছে, যার জন্য মাহিনের বুকে কিছুটা ব্যথা করে। মাহিন নিজের রুমে শুয়ে আছে। মেঘ আজ কয়েকদিন পড়াশোনায় ব্যস্ত থাকায় তার মাহিন ভাইয়ের সাথে তেমন দেখা হয়নি। আজ থেকে ভয়ে ভয়ে সাহস নিয়ে মাহিন ভাইয়ের রুমে যায়। গিয়ে দেখে ঘুমিয়ে আছে। একটু সাহস পায়, তারপর পা টিপে টিপে কাছে গিয়ে বিছানার পাশে বসে এক নজরে তার শ্যামবর্ণের শখের পুরুষকে দেখে নেয়। মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। মেঘের বুকের হার্টবিট যেন ক্রমেই বেড়ে চলেছে। নিজেকে ঠিক করতে চলে যাবে এমন সময় মাহিন হাত ধরে বলে, আমি তোকে বলেছিলাম না যে কোনো কিছু হয়ে যেতে পারে এভাবে আসলে? এবার আমার জ্বালাতন সহ্য করতে পারবি তো? আজকে একটু ট্রেলার দেখাবো তোকে, সবার কাছে বলে বেড়াস আমি তোকে কষ্ট দেই। আজকে এসব বলার শাস্তি তুই পাবি। খুব তো বিয়ের শখ তোর, তাই না? এত শখ তোর আসে কোথা থেকে শুনি? মেঘের হাত নাচাড়ায় মেঘ কপাল ভাঁজ করে ঠোঁট উল্টিয়ে বলে, আপনি অসুস্থ, রেস্ট নিন। আপনি কি বলেন আমি সেটা বুঝি না। আমার হাত ছাড়ুন, আমি চলে যাব। মেঘের কথা শুনে মাহিন টান দিয়ে নিজের ওপর নিয়ে মেঘের দুই বাহু ধরে পাশে শুয়ে মাহিন মেঘের উপর হয়, কিন্তু মেঘকে টাচ করছে না, তবে মেঘকে উঠতেও দেবে না। এমন ভাবে করে মেঘের মুখ বরাবর মাহিন নিজের মুখ রাখে। মাহিন ভাইয়ের এই কর্মকাণ্ডের মেঘের বুকের ধুকপুকানি অনেক বেড়ে গিয়েছে। এই বুঝে হৃৎপিণ্ড বুক ফেটে বেরিয়ে আসবে। মেঘ চোখ বড় বড় করে মাহিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এই বুঝে চোখ দুটি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মাহিন দুষ্টামির হাসি দেয়। তা দেখে মেঘ কাপা কাপা গলায় বলে, আমাকে যেতে দিন প্লিজ মাহিন ভাই। বাকি কথা বলতে না দিয়ে মাহিন আঙুল দিয়ে মেঘের ঠোঁটে রেখে মেঘকে চুপ করিয়ে দিয়ে মাহিন বলে, বড্ড বেশি কথা বলিস তুই, আমি তোকে যেতে দিব না। দেখি কিভাবে যাস তুই। হঠাৎ মেঘের ঠোঁটে মাহিন ভাইয়ের হাতের ছোঁয়া পেয়ে মেঘের সারা শরীর যেন বরফের ন্যায় জমে যায়। একদিকে যেমন সারা শরীরে শিহরণ হয়ে যায়, অন্যদিকে সারা শরীরে কাঁপছে মেঘের। এর আগেও মেঘের সাথে এমন হয়েছে, তবে আজ যেন অন্যরকম। কেননা এর আগে মাহিন ভাই তাকে ছুলে মেঘের শরীর কেঁপে উঠল, আজ যেন আরো বেশি সেটা। মাহিন এই অবস্থা মেঘের কপালে আর গলায় হাত দিয়ে ভ্রুকুচকে বলে, কিরে, তোর তো জ্বর আসেনি, তাহলে কাঁপছিস কেন? আর শীত পড়েছে ঠিকই, কিন্তু আমার রুমে তো হিটার আছে, তো কাঁপছিস কেন? মেঘ বারবার মাহিনের ছোঁয়ায় আজ কেঁপে কেঁপে উঠছে। মেঘ কাপা কাপা গলায় আবারও বলে, জানি না আমি, আপনি প্লিজ ছাড়ুন আমায়। ও আচ্ছা, এবার বুঝলাম কেন মেঘবতীর এই অবস্থা। মাহিনের মুচকি হাসিতে যেন মেঘের অশান্ত মন শান্ত হয়ে যায়। মাহিন মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার এতটুকু জ্বালানিতে তোর এই অবস্থা, তাহলে একবার ভাবতো আরো জ্বালালে তোর কি হবে। কথাটা বলে মাহিন মাথা উঠিয়ে মেঘের কপালে আঙুল রেখে তারপর নাক, তারপর ঠোঁট, তারপর থুতনিতে এনে থুতনিটা ধরে মাহিনের দিকে করে। মেঘ লজ্জায় লাল হতে শুরু করেছে। মাহিন ধীরে ধীরে মেঘের ঠোঁটের দিকে এগোচ্ছে। মেঘের ঠোঁট জোড়া কাঁপছে। মেঘের লজ্জা আরো বেড়ে যায়। চোখ একদম জোরে বন্ধ করে চেপে ধরে। মাহিনের নিঃশ্বাস মেঘের মুখের ওপর পড়ছে।
মেঘের সারা শরীর বারবার কেঁপে কেঁপে উঠছে। এই জ্বালাতন মেঘকে শিহরিত করছে বারবার। মেঘের অবস্থা দেখে মাহিন হেসে মেঘের উপর থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে টি শার্ট চেঞ্জ করে একটা ছাই কালারের টি শার্ট পরে নেয়। মেঘ যখন বুঝতে পারে তার কাছে কেউ নেই, পিটপিট করে চোখ মেলে মাহিন ভাইকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত হয়। বুকে থুকপোকানি এবার একটু কমতে শুরু করেছে। মেঘ মনে মনে ভাবে, এই খাটাস ব্যাটার একটু বিশ্বাস নেই, আবার না জানি কি করে বসে। আমি বাবা পালাই। মেঘ দ্রুত উঠে ভয়ে দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। মাহিন মেঘের কর্মকাণ্ড থেকে হাসছে। মেঘ দরজায় গিয়ে থেমে পেছন দিকে ফিরে দেখে তার মাহিন ভাই বেলি ফুলের কড়া পারফিউমটা গায়ে দিচ্ছে। মেঘ একটা নিঃশ্বাস নেয়, তারপর একটু